হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর মনে হচ্ছে তোমাদের সাথে দেখা হয়ে গেছে। আর গত ক্লাসটা আমরা নিতে পারি নাই। গত ক্লাসে হচ্ছে আমরা কালী পুজোর বন্ধ দিয়েছিলাম। তো সবাই ক্লাসে টুকটুক করে জয়েন করে ফেলে আজকে আমরা বিলাসী পার্ট 2 নিয়ে আলোচনা করব। বিলাসী গল্পটা অনেক বড় ছিল, একদিনে কমপ্লিট করানো একদমই পসিবল ছিল না। সো এটার জন্যই সেকেন্ড ক্লাস নেওয়া, এবং সেকেন্ড পার্টটা আজকে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং নেক্সট ক্লাসগুলো আমাদের ব্যাকরণের উপরে হবে, পদ প্রকরণের উপরে। ঠিক আছে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলি সবাই। ওকে, সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসতেছি আস্তে আস্তে করে। মুনিয়াত, এগুলো বললে কিন্তু মাইর দিব। হ্যাঁ, এইসব এইসব কিছু লোভ দেখানো যাবে না, তাহলে কিন্তু ক্লাস করাইতে পারবো না। এইসব কিসের লোভ দেখাচ্ছ তুমি মুনিয়াত? এগুলো কিসের লোভ দেখাচ্ছ? তাহলে তো ক্লাস করাইতে পারবো না। ক্লিয়ার? ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কি অবস্থা সবার পড়াশোনার সব কিছু মিলায়? আজকে ফ্রাইডে ছিল, ভাবছিলাম একটু রেস্ট নিব। আজকে এত বিজি শিডিউল ছিল আমার, মাত্র অফিস থেকে আসছি, এসেই তোমাদের ক্লাসে জয়েন করছি। 6:30 নেওয়ার কথা ছিল, বাট 6:30 নিতে পারিনি এই জন্য। আর রাস্তায় প্রচুর জ্যাম। আচ্ছা, সবাই মোটামুটি জয়েন করে ফেলতেছি অ্যান্ড আমরা ক্লাস শুরু করে দিই। কি বলো তোমরা? শুরু করব? রেডি? সবাই একটু লিখি রেডি কি না, নাহলে তো বুঝবো না, সব চুপ হয়ে গেছে। সবাই একটু বলি রেডি, দেন আমরা শুরু করে দিই। গত ক্লাসে আমরা বিলাসী পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে কি নিয়ে আলোচনা করেছিলাম? একটা সত্যিকারের প্রেমের কাহিনী। শুধুমাত্র এখানে প্রেমের কাহিনীই না, যদি মনে হয়ে থাকে তোমাদের কাছে আপু শুধু প্রেমের কাহিনী পড়াইছে নাকি, না, প্রেমের কাহিনী না। এখানে হচ্ছে তৎকালীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আমলটা ছিল, সে আমলে আসলে হিন্দু সমাজ কেমন ছিল, এবং হিন্দু সমাজে হচ্ছে তোমার যে নিয়ম নীতিগুলো ছিল, এবং অনেক ধরনের কুসংস্কার ছিল, এবং জাতপাতের যে একটা ভেদাভেদ ছিল, এই বিষয়গুলো আসলে একটা গল্পের মাধ্যমে, একটা ভালোবাসার কাহিনীর মাধ্যমে তিনি আমাদের সামনে ফুটিয়ে তুলেছিলেন। এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রথম ক্লাসে অনেক ডিটেলসে আলোচনা করেছি। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম। কোন পর্যন্ত বলো তো? ওই যে বিলাসী রাতে ভাত খাওয়ার কারণে হচ্ছে অনেক বড় একটা পাপ হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে অন্নপাপ, এবং এই অন্নপাপটা কিন্তু মৃত্যুঞ্জয় করে ফেলেছিল, তাই না? তো মৃত্যুঞ্জয় যেহেতু বিলাসীর হাতে ভাত খেয়ে এত বড় একটা অন্নপাপ করে ফেলছে, এটার জন্য কিন্তু বিলাসীকে অনেক বড় একটা শাস্তি দেওয়া হয়েছিল, এবং ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটা আমরা দেখি যে পরবর্তীতে আমাদের যে গল্পটা বলতেছিল ন্যাড়া, এবং সে বলে যে সেও সেখানে প্রেজেন্ট ছিল। তো এই যে দেখো, আমরা হচ্ছে লাস্ট লাইনটা পড়ে দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যে সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না, তা নইলে পল্লীগায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। ওই যে ওরা বলতেছিল আর কি, যে আসলে আমরা যে এত কষ্ট করে বিদ্যাটা অর্জন করেছি, ওই যে গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে আমাদেরকে স্কুলে যাইতে হয়তো, এই বিদ্যাটা তো আর আমরা এমনি এমনি কি বিফলে যাইতে দিতে পারি না। সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি? সেটা হচ্ছে এই যে গ্রামের কুসংস্কারগুলো আছে, সেগুলোকে আমরা এমনভাবে ধরে রাখি এবং এমনভাবে আমরা পালন করি যে কি এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা যে শিক্ষিত সেটার বহিঃপ্রকাশ ঘটতেছে। আসলে মূলত এখানে লেখক হচ্ছে তৎকালীন সমাজ ব্যবস্থাটাকে ইনসাল্ট করছে, এবং তৎকালীন মানুষরা আসলে কেমন ছিল তাদেরকে তাদের কর্মকাণ্ডের জন্য আসলে এখানে একটা সুন্দরভাবে একটা পিঞ্চ মারা বলছে আর কি। পিঞ্চ মারা কথা বলি না আমরা আমাদের ফ্রেন্ডদেরকে, ওরকম ভাবে একটু পিঞ্চ মারছে যে আমরা তো শিক্ষিত, তো আমরা আসলে শিক্ষাটাকে কোথায় অ্যাপ্লাই করি? যে এই কুসংস্কারগুলো মানার পিছনে আমরা আমাদের শিক্ষাটাকে অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, তারপরে দেখো নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। বলা হচ্ছে কি, দেখো একটু সবাই বইটা হাতে নিই, তাহলে বইটা হাতে অথবা হচ্ছে স্লাইডের দিকে তাকাই, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করি? এখানে বিনা পানি কোন বলতে বলো তো? বিনা পানিতে যায়,
তাই তো, বিনা পানি দেবে, অর্থাৎ এখানে দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে আর কি। তো বলতেছে যে দেবী বিনা পানির আর বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করে। বলতেছে যেখানে সরস্বতী নিজে আমাদেরকে আশীর্বাদ করছে সেখানে তো আসলে আমাদের ভিতরে সংকীর্ণ মনোভাব চলে আসতে পারে না। অর্থাৎ এখানেও কিন্তু তিনি আসলে তখনকার সময়ে যে মানুষরা ছিল তাদেরকে তিনি কি করতেছে, একটু উপহাস করে বলতেছে যে এখানে তো সরস্বতীর ইয়ে আছে, তোমার সরস্বতীর বর আছে, আশীর্বাদ আছে, তো আমরা তো সংকীর্ণ চিত্ত হইতে পারি না, আমরা আমাদের কুসংস্কারগুলোকে এইভাবে পালন করে থাকি। তারপরে দেখো, এই তো ইহারে কিছুদিন পর প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়। এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হতে ফিরিয়া আনিয়াছিলেন সেটা কাশী বটে। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট কিছু লাইন, খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন। এই লাইনটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, এখানে একজন ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে, তার নাম কি, স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়। তিনি হচ্ছে, এই স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় হচ্ছে তৎকালীন সময়ে একজন সমাজ রক্ষক ছিলেন। কি ছিলেন বলতো? একজন সমাজ সংস্কারক অথবা সমাজ রক্ষক ছিলেন। তো এখানে আসলে লেখক এই যে স্বর্গীয় মুখোপাধ্যায়ের ছেলের বউর কথা বলা হয়েছে, এখানে তিনি কেন তার উদাহরণটা টেনে নিয়ে আসছেন এটা তোমাদেরকে বুঝতে হবে। কারণ দেখো, যখন বিলাসী হচ্ছে মৃত্যুঞ্জয়কে সত্যিকারে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসাটাকে গ্রামের মানুষ কিন্তু সম্মান করে নাই। তারা কি করছে, বরং ওদেরকে পিটায়ে গ্রাম থেকে তাড়ায় দিছে। ঠিক আছে, তো এত সত্যিকারের একটা ভালোবাসা থাকা সত্ত্বেও কিন্তু ওদেরকে গ্রাম ছাড়া হইতে হইলো। বরং বলা হচ্ছে যাদের আসলে টাকা থাকে, যাদের খ্যাতি থাকে, যাদের মান থাকে, যশ থাকে, তারা আসলে শত পাপ করলেও সেটাকে পাপ হিসেবে গণ্য করা হতো না তৎকালীন সময়ে। কারণটা কি? কারণটাও তিনি উদাহরণ হিসেবে বুঝাতে গিয়ে একজন ব্যক্তির নাম ব্যবহার করেছেন, যার নাম হচ্ছে স্বর্গীয় মুখোপাধ্যায়, অর্থাৎ যে ব্যক্তিটা মারা গেছেন আর কি। তো এই মুখোপাধ্যায় মহাশয়ের আসলে বিধবা পুত্রবধূ, তার পুত্রবধূ কি ছিল, সবাই একটু বলি, কি ছিল? বিধবা ছিল। তো এই বিধবা পুত্রবধূ হচ্ছে বৈরাগ্যে, অর্থাৎ তিনি সংসার জীবন ছেড়ে দিয়ে তিনি হচ্ছে 2 বছর অর্থাৎ 2 বছর তিনি কাশীতে ছিলেন, কাশীতে বাস করেছিলেন। দেখো, সনাতন ধর্মাবলম্বীদের মতানুসারে কাশী হচ্ছে খুব পবিত্র একটা জায়গা। আমরা যেমন মুসলমান ধর্মাবলম্বীরা আমরা যেরকম হজ করতে যাই না, তো এরকম তারা হচ্ছে তাদের স্রষ্টাকে কি করার জন্য, সন্তুষ্ট করার জন্য তারা কাশীতে গমন করতো এবং সেখানে গিয়ে তারা হচ্ছে ধ্যানমগ্ন থাকতো এবং হচ্ছে তারা দেবতাদের পুজো করতো। তো এই কাশী কিন্তু 2টা জিনিসের জন্য বিখ্যাত। একটা হচ্ছে ধর্মীয় উপাসনার জন্য, আরেকটা হচ্ছে এখানে কি, পতিতালয় আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে তোমার খারাপ কাজের জন্য এটা মোটামুটি বিখ্যাত। তো এখানে 2টা দিক কিন্তু আছে, একটা হচ্ছে তোমার কি, স্রষ্টার সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে মানুষ যায়, আরেক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে সেখানে প্রতিতাবৃত্তি করতে যায়। তো এখানে মেনলি কাশীবাস বলতে এই যে 2 বছর সে কাশীবাস করে আসছে, এই কাশীবাস দ্বারা মূলত বোঝাচ্ছে যে এই যে মুখোপাধ্যায় মহাশয়ের যে ছেলের বউ, সে হচ্ছে 2 বছর ওই কাশীতে হয়তো সে এই পতিতালয়ে থেকে আসছে, এটাই এখানে কিন্তু মিন করতেছে। তারপরে দেখো, যখন সে ওখান থেকে ফিরে আসলো, অর্থাৎ কাশী থেকে যখন এই বিধবা পুত্রবধূটা ফিরে আসলো, তখন নিন্দুকেরা কারা, ওই যে গ্রামের চাচিরা খালারা, তারা হচ্ছে একটু ফিসাফিসি করতে লাগলো যে দেখছো এই 2 বছর পর এই বউ কোত্থেকে আসছে, নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে আসছে। এইভাবে করে নিন্দুকরা কি করলো, সমালোচনা করতে লাগলো। অর্ধেক সম্পত্তি ওই বিধবার নামে লেখা ছিল, ওই যে মুখোপাধ্যায় যে মহাশয় ছিলেন তার যে অর্ধেক সম্পত্তি সেটা কার নামে লেখা ছিল, ওই যে তার ছেলের বউর নামে লেখা ছিল। কার নামে লেখা ছিল? তার কাশী মানে আচ্ছা, তারপরে দেখো, তো এই অর্ধেক সম্পত্তি হচ্ছে এই বিধবার নামে লেখা ছিল এবং পাছে, অর্থাৎ যদি তা বেহাত হয়, যদি এই সম্পত্তিটাও যদি আবার ছাড়া হয়ে যায়, এই জন্য কি করে এই তোমার মুখোপাধ্যায় মহাশয়ের যে ছোট ছেলে, সে হচ্ছে অনেক ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে সেই কাশী থেকে, অর্থাৎ সেই খারাপ জায়গাটা থেকে কি করে এই ছেলের বউকে গ্রামে নিয়ে আসে। ঠিক আছে, বৌঠানকে নিয়ে আসে, অর্থাৎ বৌঠান মানে কি, ভাবিকে নিয়ে আসে, তার ভাবি, হ্যাঁ ভাবিকে সে হচ্ছে নিয়ে আসে, ফিরে আনে, সেটা কাশী বটে। এই যে সেটা কাশী বটে বলতে অ্যাকচুয়ালি এখানে কোন জিনিসটাকে মিন করা হয়েছে বলো তো? অ্যাকচুয়ালি এখানে কিন্তু মিন করা হয়েছে তোমার ওই যে পতিতালয়টাকে মিন করা হয়েছে, এটা কিন্তু তুমি মাথায় রাখবা। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া
5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক সদ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। তো বলতেছে দেখো, স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে তাদের যে ছোট ছেলে সে একটা বারোয়ারি পূজার আয়োজন করলো। বারোয়ারি পূজা হচ্ছে একটি সর্বজনীন পূজা, যেখানে হচ্ছে তোমার 10 থেকে 12 জন ব্রাহ্মণকে এনে এই পুজোটা করা হয় আর কি। তো এই বারোয়ারি পূজার একটা আয়োজন করলো এবং সে এনে একদম ব্রাহ্মণদেরকে এমনভাবে খাওয়াইলো, তারপরে হচ্ছে তাদেরকে 200 টাকা করে দক্ষিণা দিল এবং হচ্ছে তাদেরকে দক্ষিণা সহ দিয়ে তারপরে হচ্ছে কি করলো, তাদেরকে কাঁসার যে তোমার গ্লাস আর কি, গ্লাস বলা হচ্ছে, এটা হচ্ছে গ্লাস, কাঁসার গ্লাসটা তখনকার সময় একটা উপহার হিসাবে মানুষকে দেওয়া হতো। সেরকম ভাবে উপহার দিয়ে মানে ব্রাহ্মণদেরকে এমন ভাবে আপ্যায়ন করলো যার কারণে পুরো গ্রামের ভিতরে ধন্য ধন্য পড়ে গেল। বরং তাদের বাড়ির ছেলের বউ যে একটা খারাপ জায়গা থেকে এখানে আসছে এটার প্রতি আর কারো কোনো মনোযোগ থাকলো না, কারণ তাদের টাকা আছে, তাদের টাকার গরমে যখন তারা এরকম বড় একটা পুজোর আয়োজন করে তখন কিন্তু কি হয়ে যায় বলো তো, তখন গ্রামের সব মানুষ তাদের সব পাপকর্ম ভুলে যায় এবং তাদেরকে ধন্য ধন্য করতে থাকে। এটা কিন্তু শুধুমাত্র গল্পে হচ্ছে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু আমাদের সমাজেও আমরা দেখতে পাই যে একজন ইউনিয়ন চেয়ারম্যান, ঠিক আছে, একজন ইউনিয়ন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান যতই খারাপ কাজ করুক, যতই মানুষের, আমি জাস্ট এখানে চেয়ারম্যান দিয়ে উদাহরণ দিলাম, বাট এরকম আরো অনেক গ্রামের সর্দার টর্দার থাকতে পারে, যতই তারা খারাপ কাজ করুক, 2টা বিয়ে করুক, 3টা বিয়ে করুক, তারপরে তাদের ছেলে মেয়ে ধরো পালায়ে গেছে, এরকম যতই কাহিনী থাকুক, কিন্তু দিন শেষে কি করে বড় একটা মাহফিলের আয়োজন করে অথবা বড় একটা হুজুর ডেকে একটা হচ্ছে তোমার জেফতখানার মতো আয়োজন করে, যখন সেখানে সব মানুষ এসে খাওয়া দাওয়া করে এবং তাদের যে এত পাপ কর্ম এগুলো সব কিন্তু ঢাকা পড়ে যায়, তখন সবাই দোয়া করতে থাকে, বাবা এত বড় আয়োজন করে এত গরিব মানুষকে খাওয়াইলো, সবাই কিন্তু তাদের পাপগুলোকে ভুলে যায়। ঠিক আছে, আগে স্বর্গীয় বলা হয় কেন আপু? মৃত ব্যক্তির আগে স্বর্গীয় বলা হয় কেন? মৃত ব্যক্তির আগে স্বর্গীয় বলা হয় কেন, এটা হচ্ছে হয়তো ওনাদের ধর্ম অনুসারে হচ্ছে ওনারা মানে আর কি, যে হয়তো উনি স্বর্গীয়বাসী হয়েছেন এই জন্য স্বর্গীয় বলা হয় আর কি। আচ্ছা, তারপরে তোমরা এতটুকু তো বুঝতে পারছো তাই না? তো এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানে আয়োজন হয় না কেন? কিন্তু যাক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপাকার হইয়া উঠিয়াছে। তো এখানে লেখক আসলে বুঝতেছে যে মানুষ যখন রাস্তা দিয়ে যাইতেছিল তখন তারা ধন্য ধন্য করতেছিল এবং বলতেছিল যে এরকম পূজার আয়োজন প্রত্যেক বছর বছর কেন করে না, তাইলে তো হয়ে যায়। তো এগুলো করতে গেলে আসলে দেখা যায় কি হয়, এই যে এই কাহিনীটা, এই যে তোমার ব্রাহ্মণদেরকে এনে খাওয়ানো, পূজা করা, আর্চা করা, এগুলোকে মহত্বের কাহিনী বলা হয়েছে। তো বলতেছে যে আমাদের এলাকায় এরকম অনেক মহত্বের কাহিনী হয়, কিন্তু এখানে কি হয়, সত্যিকারের ভালোবাসার যেই বন্ধনটা সেটাকে সম্মান দেওয়া হয় না। এবং দেখা যায় আরো কি জিনিস দেখা যায় যে এখানে যারা নিচু জাতের মানুষ তাদেরকে অনেক ছোট করা হয়, তাদের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও মানুষ কি করে, তাদেরকে ব্লেম করে, তাদেরকে কি করে, অত্যাচার করে। ঠিক আছে, আচ্ছা, তারপর এতটুকু বুঝতে পারছো? এতটুকু যদি বুঝতে পারো আমরা একটু ক্লিয়ার লিখি, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখো, এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে মানে কি, পল্লীতে মানে হচ্ছে গ্রামে, হ্যাঁ, পল্লীতে মানে হচ্ছে গ্রামে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। এই কথাগুলো কে বলতেছে বলতো? এই কথাগুলো কে বলতেছে? এই কথাগুলো কিন্তু বলতেছে হচ্ছে আমাদের নেরা মানে যে হচ্ছে এই পুরো গল্পটা ব্যাখ্যা করতেছে। নেরা মানে কি? নেরা মানে হচ্ছে লেখক এই পুরোটা গল্প বর্ণনা করতেছে না, তো লেখক বলতেছে আসলে এই যে এই দক্ষিণবঙ্গে অর্থাৎ ওই কলকাতায় তিনি ঘুরে ঘুরে এত জিনিস দেখেছেন, অর্থাৎ অহংকার করার মতো তার চোখে অনেক জিনিস পড়েছে। অর্থাৎ এখানে তিনি উপহাস করতেছেন আর কি, যে তখনকার মানুষের জীবনযাত্রাটা আসলে কেমন ছিল। ঠিক আছে, ওকে, নীলা, ওয়েলকাম টু আওয়ার টিম। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলা হয়েছে, যে চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারলে দেশটা উদ্ধার হয়ে যায়। তো লেখক এখানে বলতেছে যে তোমার চরিত্রেই বলো, আর ধর্মই বলো, সমাজেই বলো, বা বিদ্যাই বলো, শিক্ষা একদম পুরাপুরি হয়ে গেছে। অর্থাৎ এখানে যে মানুষ কি পরিমাণ সংস্কৃতি চর্চা করে, অর্থাৎ তাদের
লেখককে যে তারা কি পরিমাণ চর্চা করে, এই মুহূর্তে এখন শুধু যে ইংরেজরা আছে তাদেরকে কষিয়া গালিগালাজ করিতে পারলে দেশটা উদ্ধার হয়ে যায়। কারণ কি বলো তো, কারণ ইংরেজরা যদিও আমাদের পুরো ভারতবর্ষটাকে তারা 200 বছর শাসন করেছে, অনেক শোষণ করেছে, বাট তারা কিন্তু অনেক জিনিস চেঞ্জ করে গেছে, যেমন বিধবা বিবাহ প্রথা, তারপর হচ্ছে তোমার দেখা গেছে যে আরো কি বাল্য বিবাহ প্রথা, বাল্য বিবাহ না বিধবা বিবাহ ছিল, আর হচ্ছে সমরণ, যেটা সহমরণ, তারপর হচ্ছে এই জিনিসগুলোকে কিন্তু তারা সংস্কার করতে চাইছে, এবং এই যে কুসংস্কারগুলো আছে এগুলোকে কিন্তু তারা দূর করার জন্য শিক্ষাটাকে এখানে নিয়ে আসছিল। বাট এখানে বলতেছে, লেখক বলতেছে যে আমাদের এখানে তো আসলে অনেক উন্নত সমাজ, তাহলে এই ইংরেজদেরকে তো ধরে আসলে গালিগালাজ করা উচিত। তো এই সব কিছু দ্বারা বুঝতে পারতেছো, এই সব কিছু দ্বারা কিন্তু লেখক আসলে তৎকালীন সমাজের একটা চিত্র তিনি তুলে ধরতেছেন আর কি, ঠিক আছে। তারপরে দেখো আমরা নেক্সট চলে যাই আমাদের, আচ্ছা এই যে এতটুকু অংশ পড়লাম, এই এতটুকু অংশ থেকে আমাদের কিছু এমসিকিউ প্রশ্ন দিছি, যে এই রিলেটেড এমসিকিউ গুলো আমরা দেখি অ্যান্সার করতে পারি কিনা। বলা হচ্ছে মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে আসলে কি বোঝানো হয়েছে বলো তো, সবাই একটু অ্যান্সার করবা, সবাই অ্যান্সার করবা, এখানে যতজন প্রেজেন্ট আছে সবাই। বিলাসীকে বিয়ে করা, সাপুড়ে হয়ে যাওয়া, বিলাসীর হাতে ভাত খাওয়া, খুড়াকে বাগানের অংশ না দেওয়া, বলো তো এটার অ্যান্সার কি হবে, বলো বলো বলো। বি, ভেরি গুড ভেরি গুড, বিলাসীর হাতে ভাত খাওয়া। এখানে বিলাসীর হাতের যে ভাত খাওয়াটা, এটাকে হচ্ছে এখানে কি হিসেবে ধরা হচ্ছে, এখানে তার অমার্জনীয় অপরাধ অর্থাৎ তার অন্য পাপ হিসেবে দেখানো হচ্ছে। ভেরি গুড। তারপরে দেখো আমরা চলে যাই, মৃত্যুঞ্জয়কে অন্য পাপে দায়ী করা হলো কেন বলো তো, অন্য পাপে কেন তাকে দায়ী করা হলো? সাপুরের মেয়ে হাতে ভাত খাওয়ার কারণে, বিলাসীর হাতে লুচি খেয়েছে বলে, অন্যকে অবজ্ঞা করেছে বলে, বিলাসীকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে বলে। আমরা জানি সাপুরের মেয়ের হাতে যখন, অর্থাৎ সাপুরের মেয়ে মানে নিচু জাতের মেয়ের হাতে যখন সে ভাত খেয়ে ফেলছিল, এটার কারণে তাকে অন্য পাপে দায়ী করা হয়েছিল, তাই না? তারপরে দেখো ছোটবাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন বলতো? এই যে ছোটবাবু গ্রামের যে বারোয়ারি পূজাটা হয়েছিল সেটা বাবদ তিনি কত টাকা দান করছিল বলতো, সবাই একটু বলো কত টাকা দান করছিল? তিনি কিন্তু কত টাকা দান করছিল? 200 টাকা দান করেছিলেন। কত টাকা দান করেছিলেন? 200 টাকা, তাই না? ভেরি গুড ভেরি গুড, 200 টাকা দান করেছিল। বুঝতে পারছো? এখান থেকে কিন্তু ছোট ছোট কিছু এমসিকিউ প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে, আমরা রিডিংও পড়বো, পাশাপাশি আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। বছর খানেক গত হইয়াছে, কত বছর গেছে? বছর খানেক অর্থাৎ প্রায় 1 বছর। গত হয়েছে মানে গেছে, প্রায় 1 বছর, ঠিক আছে, প্রায় 1 বছর, বছর খানিক গত হয়েছে অর্থাৎ প্রায় 1 বছর গেছে। মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। তার মানে আমরা বুঝতেছিলাম যে নেড়া অর্থাৎ আমাদের যে লেখক, তিনি আসলে তখন সংসার ধর্ম ত্যাগ করে তিনি কোথায় চলে গিয়েছিলেন? তিনি সন্ন্যাসী জীবনে চলে গিয়েছিলেন, এবং সেই জীবনে যাওয়ার পর তাকে মানে সন্ন্যাসী হইতে গেলে তো বন জঙ্গলে থাকতে হবে। এখন সে যখন বন জঙ্গলে থাকা শুরু করে, সেখানে তাকে প্রচুর পরিমাণে মশা কামড়ায়। তো এই মশা কামড়ের যন্ত্রণায় আসলে সে তার সন্ন্যাসী জীবনটাকে ত্যাগ করে আবার কি তোমার লোকালয়ে ফিরে আসছিল। তো বলতেছে বছর খানেক গত হয়েছে অর্থাৎ প্রায় 1 বছরের মতো চলে গেছে। মশার কামড় আমি সইতে না পেরে কি করলাম? এই সন্ন্যাসী জীবনকে ইস্তফা মানে হচ্ছে শেষ করে, ইস্তফা দেওয়া মানে হচ্ছে শেষ করে দিয়ে আমি ঘরে ফিরলাম। একদিন দুপুরবেলা ক্রুশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। আচ্ছা মনে আছে ওই যে গ্রামটা, মনে আছে ওই যে গ্রামের কথা, যে মালোপাড়াটা ছিল আর কি, যে পাড়াটাতে হচ্ছে তোমার মৃত্যুঞ্জয় আর কে থাকতো? বিলাসী থাকতো। ওই পাড়াটা হচ্ছে তার এখান থেকে দেখতে প্রায় 2 ক্রুশ। 1 ক্রুশ সমান কত মাইল বলো? 4 মাইল বলছিলাম না? 2 ক্রুশ মানে প্রায় 8 মাইল। তো এই প্রায় 8 মাইল দূরে সে মালোপাড়ার ভিতর দিয়ে যখন একদিন যেতেছিল, তখন হঠাৎ একটা কুটির মানে ছোট্ট কুটির মানে হচ্ছে ছোট্ট কুঁড়ে ঘর, ছোট্ট ঘর আর কি। তো একটা কুটিরের মধ্যে দাঁড়ে বসিয়া অর্থাৎ দরজায় বসিয়া কে আছে বলতো? দরজায় তিনি মৃত্যুঞ্জয়কে দেখতে পেলেন। কে দেখতে পেলেন? দেখতে পেলেন হচ্ছে আমাদের নেড়া অর্থাৎ গল্পের বক্তা। তিনি একদিন এই মালোপাড়া দিয়ে হাঁটতে যাওয়ার সময় কাকে দেখতে পেলেন? তিনি দেখতে পেলেন মৃত্যুঞ্জয়কে। তাহার মাথায় গেরুয়া পাগড়ি। দেখো মৃত্যুঞ্জয় সম্পর্কে, মৃত্যুঞ্জয়কে দেখার পর তাকে কিরকম দেখছিল তার চেহারাটার একটা বর্ণনা করা হয়েছে। তার মাথায় হচ্ছে একটা গেরুয়া রঙের পাগড়ি ছিল, বড় বড় দাড়ি চুল ছিল, গলায় হচ্ছে রুদ্রাক্ষ ছিল। রুদ্রাক্ষ মানে হচ্ছে এখানে একটা মানে তাবিজের মতো কিছু একটা তার ছিল আর কি, এবং তার গলায় ছিল পুতির মালা। কে বলবে? এই আমাদের মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে, একটা বছরের মধ্যেই জাত দিয়ে একেবারে পুরা
ধরাদস্তুর সাপুরে হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের মৃত্যুঞ্জয় যদিও কায়স্থ ফ্যামিলির ছেলে ছিল, মানে কায়স্থ বংশের ছেলে ছিল, কিন্তু সে সাপুরে পেশাটা গ্রহণ করে পুরোপুরিভাবে সে কি হয়ে গেছে, সাপুরে হয়ে গেছে। তারপরে দেখো মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়ে আরেকটা জাত হয়ে উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। বলতেছে মানুষ খুব তাড়াতাড়ি তাদের কি করতে পারে, মানুষ খুব তাড়াতাড়ি হচ্ছে তার জাতপাত ভুলে, তার 14 পুরুষকে ভুলে অন্য একটা জাতের ভিতরে কনভার্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে লেখক এখানে বুঝিয়েছেন। আচ্ছা, অপরাজিতা কি পড়ায় ফেলছেন? অপরাজিতা, অপরাজিতা না অপরিচিতা, হ্যাঁ অপরিচিতা পড়ায় ফেলা হয়েছে একদম শুরুর ক্লাসে। নীলা ওখানে তুমি হচ্ছে রেকর্ড আমাদের ওয়েবে অ্যাক্সেস করে থাকলে ওখানে সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনেছেন। লেখক বলতেছে যে ব্রাহ্মণের ছেলেরা আসলে দেখা যায় অনেক সময় মেথরের মেয়ে, মেথর মানে কি যারা হচ্ছে মানে নোংরা পরিষ্কার করে, আজকে টয়লেট পরিষ্কার করে জ্বালা এরকম। তো বলতেছে যে আমি এরকম শুনছি যে ব্রাহ্মণের ছেলে কোনো মেথরের মেয়েরে বিয়ে করে আবার মেথর হয়ে গেছে। এটা তো আমরা আসলে অনেকেই শুনছি, কিন্তু আমি সব ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরও ডুমের মেয়ে বিবাহ করিয়া ডুম হইতে দেখিয়াছে। তো বলতেছে যে এন্ট্রান্স পাস করা অর্থাৎ মানে মোটামুটি হচ্ছে অনার্স পাস করা একটা ছেলেকেও আমি কখনো কখনো দেখছি ডুম জাতের মেয়ে আর কি, তারা হচ্ছে একটু নিচু জাত, যে নিচু জাতের মেয়েকে বিয়ে করে আবার একদম ওদের মতো একদম হয়ে গেছে, এরকম আমি দেখছি। এখন সে ধুচিনি কুলু বুনিয়া বিক্রয় করে কি ওয়ার চড়ায়। বলতেছে ধুচুনি কুলু, ধুচুনি মানে হচ্ছে চাল, যে আমরা চাল হচ্ছে ছাকার জন্য যে বাঁশের তৈরি ইয়েটা ব্যবহার করি না, ছাকনিটা, এটাকে বলা হচ্ছে ধুচুনি। তো বলতেছে যারা হচ্ছে ডোম কারা, ডোম হচ্ছে যারা হচ্ছে এরকম কাঠ বাঁশ টাস দিয়ে তারা হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র বানায় বাজারে বিক্রি করে আর কি, তাদেরকে ডোম বলা হয়ে থাকে। তো এরকম লেখক বলতেছেন যে আমি এন্ট্রান্স পাস করা একটা ছেলেকেও দেখছি যে একটা ডোমের মেয়েকে বিয়ে করে অনেক সময় ধুচুনি বিক্রি করে এখন হচ্ছে সে তার জীবিকা নির্বাহ করতেছে। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইতে মানে হয়ে যেতে দেখছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রি করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনো কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। লেখক বলতেছে আমি তো অনেক কিছু দেখছি যে ব্রাহ্মণের ছেলেরা হচ্ছে তোমার কি হয়ে গেছে, ব্রাহ্মণের ছেলেরা মেথরের মেয়ে বিয়ে করে মেথর হয়ে গেছে, তারপরে হচ্ছে তোমার সব আরো দেখা যায় আবার ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করে দেখা যায় ডুমের মেয়ে বিয়ে করে এখন হচ্ছে তোমার ধুচুনি এগুলা বুনে বুনে বিক্রি করতেছে। আবার অনেক সময় দেখা যায় যে কি কায়স্থ ফ্যামিলির ছেলে আবার হচ্ছে তোমার কসাইয়ের মেয়েকে বিয়ে করে সে একদম পুরো ধরে কসাই হয়ে গেছে, বাট সে কখনো এটা দেখে নাই যে কোনো কায়স্থ ফ্যামিলির কোনো ছেলে অথবা কোনো উচ্চ বংশের কোনো ছেলে হচ্ছে তোমার সাপুরে পেশা হচ্ছে মানে সে গ্রহণ করতে পারে, এটা সে আগে আর কখনো দেখি নাই। আচ্ছা হেতু কি, আচ্ছা হেতু যেন কোথায় পাইছিলাম, কায়স্থ সংখ্যার কষায় হেতুটা কোথায় দেখছিলাম বলো তো? এই বোধ করি আপনারা সবাই, আমি সব ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পর ডুমের মেয়ে বিয়ে করে ডুম তিনি বুনিয়ে বিক্রয়কে ওয়ার চড়ায়। ও কিন্তু সকলেরই সেই একই হেতু, মানে হচ্ছে একই রকম, হেতু মানে হচ্ছে একই রকম, যে কিছু কিন্তু সকলেরই ওই একই রকম, মানে বিষয়টা কি রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড এরকম বোঝাচ্ছে। তারপরে দেখো আমার তাই তো মনে হয় এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তারা কি এমনি অবলীলাক্রমে তাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যেই পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাদেরই, শুধু নিজেদের জুড়েই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ এতটুকু সাহায্য আসে না? তো লেখক বলতেছে যে আসলে যেভাবে ওরা নিজের বংশকে আসলে ত্যাগ করে অন্য আরেকটা বংশের দিকে ওরা চলে যাচ্ছে, ঠিক মানে নিচের দিকে, অর্থাৎ উপর থেকে তারা যেরকম নিচে নামতেছে, তো লেখকের কথা হচ্ছে ওরা তো নিচ থেকে উপরের দিকেও আসতে পারে, অর্থাৎ যারা কায়স্থ মানে যারা ডোম আছে, যারা হচ্ছে তোমার কসাইরা আছে, তারা তো নিচ থেকে উপরেও উঠতে পারে, এইভাবেও তো আমরা আমাদের সমাজটা চেঞ্জ করতে পারি। তো এই ক্ষেত্রে কি আমাদের বাহিরের মানুষের পাশাপাশি কি অন্দর মহলে যারা নারীরা আছে তারাও কি এই ক্ষেত্রে হেল্প করতে পারে না? লেখক এখানে প্রশ্ন করেছেন, ঠিক আছে। তারপরে দেখো কি বলতেছে, কিন্তু যাক ঝুঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব। অনধিকার চর্চা মানে হচ্ছে কি বলতো,
পরনিন্দা পরচর্চা করা আর কি, মানে কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে অনেক কিছু বলে ফেলা। তো যেহেতু সে এখানে অনেক কিছু বলে ফেলছে, তো লেখক বলতেছে মনের অজান্তে আমি অনেক অনধিকার চর্চা করে ফেললাম, অর্থাৎ অনেক বেশি কি করে ফেললাম, বিচিং করে ফেললাম, অর্থাৎ অন্যের অনুপস্থিতিতে আমরা যেটাকে গীবত বলি আর কি, গীবত করে ফেলা। কিন্তু আমার মুশকিল হয়েছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। লেখক বলতেছে যে এই যে সমাজ ব্যবস্থাটা, এই যে এরকম উল্টাপাল্টা, এই সব কিছুর জন্য আমরা তো প্রায় তখনকার সময় তো প্রায় মানুষের গ্রামে থাকতো। তো লেখক বলছে প্রায় 90% মানুষ যদি ধরলাম যে গ্রামে থাকে, তাহলে কি গ্রামটা পরিবর্তন হওয়ার কথা না? লেখক এটা আমাদের প্রশ্ন করেছিলেন। বলিতেছিলাম যে দেখা যাক কি বলিবে এই সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইলো। তো লেখক হচ্ছে এখন ওই যে মৃত্যুঞ্জয়কে সে দেখছিল দরজার ভিতরে বসে আছে ডুম পাড়ায়, হচ্ছে তো আমার এখানে গিয়ে সে হচ্ছে কি করে মৃত্যুঞ্জয়ের কাছে গিয়ে বসে, এবং মৃত্যুঞ্জয় তাকে খুব আদর যত্ন করে। তো বিলাসী পুকুরে জল আনিতে গিয়েছিল। তখন বিলাসী কি করতেছিল বলতো? তখন হচ্ছে বিলাসী পুকুরে জল আনতে গেছিল, অর্থাৎ পানি আনতে গেছিল। আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যেই রাতে গ্রামবাসীরা বিলাসীর উপর হামলা চালাইছিল এবং বিলাসীকে মারধর করে গ্রাম থেকে তাড়াই দিছিল, সেই দিন হচ্ছে নেড়া বিলাসীকে রক্ষা করেছিল। আর নেড়া যদি না থাকতো, অর্থাৎ বিলাসী তখন মারা যেত, এরকম। তো বিলাসীও এখানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে, কথায় কথায় শুনিলাম পরদিনে তাহারা ওখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এই কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়েই আমি তাহা বুঝিয়েছিলাম। অর্থাৎ ওই যে সেদিন রাতে ওদেরকে মারা হয়েছিল, ওই মারার পর বিলাসী এবং হচ্ছে মৃত্যুঞ্জয় ওই গ্রাম ছেড়ে তারা ডোমপাড়ায় চলে আসে এবং সেখানেই তারা বসবাস করতে শুরু করে এবং তারা সেখানে সুখী হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তারপরে দেখো, তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে। তো হচ্ছে ও যখন মৃত্যুঞ্জয়ের বাসায় আসছে নেড়া, তখন তারা দেখে যে নেড়া এখন মৃত্যুঞ্জয় তো পুরো দমে একটা সাপুড়ে হয়ে গেছে, আর সাপুড়েদের কাজ হচ্ছে সাপ ধরা। তো তাদেরকেও একটা জায়গায় সাপ ধরতে যাওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এবং তারা প্রস্তুতি নিচ্ছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়ে উঠলাম। তার মানে নেড়াও এখন, অর্থাৎ লেখকও সে খুব ইন্টারেস্ট দেখালো যে তোমরা সাপ ধরতে যাবা, তাহলে আমিও তোমাদের সাথে যাব। সেও একদম লাফায় উঠলো। ছেলেবেলা হইতেই দুটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল। তাহলে ছেলেবেলা হতে কয়টা জিনিসের উপর লেখকের পুরা শখ ছিল বলতো? এই যে নেড়া বা হচ্ছে লেখকের কয়টা জিনিসের উপর শখ ছিল? দুইটা জিনিসের উপর। এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আরেকটা ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। অর্থাৎ তার দুইটা স্বপ্ন ছিল। এই দুইটা স্বপ্নের মধ্যে হচ্ছে তোমার কি ছিল? প্রতিদিনই হয়, আর কয়টার দিকে শুরু হয় যদি বলতেন তাহলে ভালো। আচ্ছা, ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন হয়, বৃহস্পতি, শুক্র এবং শনি, এবং সময় হচ্ছে 6:30। আজকে যেহেতু আমার অফিস টাইম ছিল, এই জন্য তোমাদের ক্লাসটা আমি 7টায় নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপের প্রত্যেক সপ্তাহে আমার কন্ট্রিবিউটর সেটাকে কি করে দেয়, আপডেট করে দেয়। ঠিক আছে, আচ্ছা নীলা, তারপরে দেখো তো এই যে নেড়ার দুইটা জীবনের শখ ছিল, একটা হচ্ছে গোখরা সাপ ধরা। গোখরা সাপ তো বুঝতে পারছো না, এটা একটা সাপের নাম। গোখরা সাপ ধরে হচ্ছে পোষা মানে পালা। আরেকটা হচ্ছে তোমার মন্ত্র সিদ্ধ, অর্থাৎ যে সাপুরে হওয়ার পর, সাপুরে হইতে গেলে তো আর এমনি তুমি আমি তো আর সাপুরে হইতে পারবো না, এখানে অনেক বিষয় থাকে, মন্ত্র শিখতে হয়, মন্ত্র মুখস্থ করতে হয়, সাপকে বশ করা শিখতে হয়। তো এই দুইটা হচ্ছে লেখকের শখ ছিল। কি ভয়ঙ্কর শখ রে বাবা, তোমরা আবার এরকম শখ টক করতে যাও না। ঠিক আছে, তারপরে দেখো তোমার সিদ্ধা হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই। অর্থাৎ লেখক কিন্তু তখনও কি এই তোমার সাপুরে হওয়ার জন্য ট্রাই করতেছিল, কিন্তু মৃত্যুঞ্জয়কে উস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। অর্থাৎ সে মৃত্যুঞ্জয়কে সিলেক্ট করলো শেষ পর্যন্ত, যে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সে সাপ বিদ্যাটা শিখবে। সে তার নামজাদা শ্বশুরের শিষ্য, অর্থাৎ নামজাদা শ্বশুরের শিষ্য মানে কি, এই শ্বশুরটা কে ছিল? এই শ্বশুর কিন্তু বিলাসীর বাবা। অর্থাৎ বিলাসীর বাবার কাছ থেকে কিন্তু মৃত্যুঞ্জয় হচ্ছে কি শিখেছিল, মানে সাপ ধরার মন্ত্র। সুতরাং মস্ত লোক আমার ভাগ্য যে অকস্মাৎ, অর্থাৎ হঠাৎ, অকস্মাৎ মানে কি, অকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ, হঠাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত। কিন্তু
শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল। অর্থাৎ যখন হচ্ছে লেখক নেড়া হচ্ছে যখন সাপুড়ে বিদ্যাটা শিখতে চাইলো তখন কিন্তু কি হইলো, তখন আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় এবং বিলাসী দুজনেই তাকে না করে, যে না তোমার এটা শেখার দরকার নাই, কারণ এটা একটা ভয়ঙ্কর রকমের পেশা, এজন্য তারা না করলো। কিন্তু আমি এমনি নাছোড়বান্দা হয়ে উঠলাম যে মাস খানেকের মধ্যে, কয় মাসের মধ্যে, মাস খানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। অর্থাৎ সাগরেদ মানে কি, তাকে সাপবিদ্যা অলরেডি শিখায়া ফেললো আর কি। তারপরে সাগরেদ করা মানে হচ্ছে তাকে মানে না করা, যে এরকম থাকে না যে না আমি তোমাকে শিখাইতে পারবো না, এরকম আর না করতে পারলো না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তর মতো সাপুরে বানাইয়া তুলিল। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে নেড়াকে হচ্ছে তোমার মৃত্যুঞ্জয় কি করলো, তাকে সাপবিদ্যা শিখাইলো, মন্ত্র শিখাইলো এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে তার একদম তাবিজ বেঁধে একদম কি করলো, নেড়াকেও পুরো দস্তুর একটা কি বানাইয়া দিল বলতো, একটা সাপুরে বানাইয়া দিল। ঠিক আছে, মন্ত্রটা কি জানেন, তার শেষটা আমার মনে আছে। তাকে যে মন্ত্রটা শেখানো হয়েছিল তার ভিতরে একটা মন্ত্রের শেষ কিছু লাইন তার এখনো মনে আছে। ঠিক আছে, তারপরে দেখো কি হয়েছে, ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, উলট পালট পাতালে ফোর, ঢোরার বিষ তুই নে, তোর বিষ ঢোরারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা, বিষ হরির আজ্ঞা। এখন এটা হচ্ছে একটা মন্ত্র, অর্থাৎ সাপ যখন সামনে আসে দেখবা সাপুরেরা অনেক ধরনের মন্ত্র পড়ে, তো এটা হচ্ছে কাইন্ড অফ একটা মন্ত্র। এবং এই মন্ত্রটা এরকম ছিল, ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, কারণ সনাতন ধর্মাবলম্বীদের মতে হচ্ছে সাপের দেবী বলা হয় আর কি মনসাকে। তো উলট পালট পাতাল ফুল, ঢোরার বিষ তুই নে, তোর বিষ ঢোরারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা, বিশরীর আজ্ঞা। এটা হচ্ছে একটা মন্ত্র। আচ্ছা, তারপরে দেখো কি হয়েছে, ইহার মানে যে কি তাহা আমি নিজেও জানি না। অর্থাৎ লেখক বলতেছে যে এই মন্ত্রের মানে যে আসলে কি এটা আমি নিজেও জানি না, কারণ যিনি এই মন্ত্রেরও দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পায় নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল। অর্থাৎ এই মন্ত্রটা কি আদৌ কোনো কাজে দেয় কিনা সেটা কি লেখক বুঝতে পেরেছিলেন। কখন বুঝতে পেরেছিলেন, যখন হচ্ছে মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দিয়েছিল এবং এই মন্ত্র পড়েও যখন কোনো কাজ হয় নাই, কি হয়েছিল, মৃত্যুঞ্জয় মারা গিয়েছিল। এবং সেদিনই কিন্তু আমাদের লেখক হচ্ছে এটার সত্যটা প্রকাশ পেয়েছিলেন। তো লেখক দেখো কি বলতেছে, কিন্তু যতদিন না হইলো ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে আমি প্রসিদ্ধি হয়ে গেলাম। অর্থাৎ সে কিন্তু মোটামুটি সাপ টাপ ধরতে পারে দেখে গ্রামের মানুষজন তাকে অনেক খ্যাতি দিতে লাগলো, সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ নেড়া একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হয়ে আসিয়াছে। তাহলে সন্ন্যাসী অবস্থায় সে কোথায় গেছিল, কামাখ্যায় গেছিল এবং সেখান থেকে সে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসা মানে কি, মানে মন্ত্রতন্ত্র পড়ে যে শিক্ষিত হয়ে আসা আর কি, সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, নেড়া কি মৃত্যুঞ্জয়ের চাচা? না 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 না, নেড়া হচ্ছে নেড়া, হ্যাঁ নেড়া হচ্ছে আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এই নেড়া হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ নেড়া কিন্তু পুরো গল্পটাকে ব্যাখ্যা করতেছে, অর্থাৎ পুরো গল্পটা কে বলতেছে, নেড়া বলতেছে। আর মৃত্যুঞ্জয় আর নেড়া হচ্ছে বন্ধু, তারা স্কুলে একসাথে পড়াশোনা করতো। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার তোমাদের কাছে? হ্যাঁ, খুড়া হচ্ছে তার চাচা। খুড়া যে লোকটা ছিল উনি হচ্ছে চাচা, খুড়া যে ছিল, খুড়া ছিল হচ্ছে তার চাচা আর কি, মানে খুড়া শব্দের অর্থই হচ্ছে চাচা। মাদুলি কি, মাদুলি হচ্ছে একটা মানে পুটলি আর কি, পুটলা আমরা দেখি না, পুটলি দেখবা যারা হচ্ছে তোমার সাপুরে থাকে অথবা যারা হচ্ছে তোমার ইয়ে হয় আর কি, বেদে বলে বেদিনী, হ্যাঁ তাদের একটা পুটলা থাকে একদম কাঁধের ভিতরে ঝুলানো একটা পুটলা থাকে, এটার ভিতরে তারা অনেক ধরনের তাবিজ হাবি জাবি এগুলো হচ্ছে সব ঢুকায় রাখে, তো এটাকে আসলে মাদুলি বলা হচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে দেখো আমরা নেক্সট চলে যাই যে এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না। যেহেতু সবাই মৃত্যুঞ্জয় তোমার সবাই হচ্ছে নেড়ার অনেক বেশি প্রশংসা করতেছিল যে নেড়া অনেক বড় সাপুড়ে হয়ে গেছে, তো এটার জন্য নেড়া নিজে অনেক প্রাউড ফিল করতেছিল। এমনই যে জো হইল, বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিত। তো বলতেছে যে এলাকার সব মানুষ হচ্ছে আমার অনেক, নেড়া বলতেছে আর কি, এলাকার সব মানুষ আমার অনেক প্রশংসা করতো, কিন্তু দুইজন মানুষ ছাড়া, একটা হচ্ছে মৃত্যুঞ্জয় আর একটা হচ্ছে বিলাসী। মৃত্যুঞ্জয় তো কিছু বলতোই না, আর বিলাসী মাঝে মাঝে একটু মিটমিট করে হাসতো। তারপরে দেখো হেসে হেসে সে কি বলতো, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচাড়া করো। ঠাকুর বলতে কাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নেড়াকে বলতেছে আর কি, নেড়া নেড়া তুমি হচ্ছে একটু সাবধানে সাপটাপ ধৈর্য, কিন্তু এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর। বস্তুত বিষ দাঁত ভাঙ্গা সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনি অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। তো দেখো যারা হচ্ছে সাপ ধরতে যায়, তো তারা কিন্তু যে সাপের খেলা দেখায়, তো এই সাপগুলোর কিন্তু মুখে কোনো বিষ থাকতো না, কারণ তাদের বিষ দাঁতগুলোকে ভাঙা দেওয়া হইতো। তো বিষ দাঁত যেহেতু ভাঙা ফেলতো, তো তারা তো জানতো যে এই সাপটা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তো তখন হচ্ছে ওরা দিব্যি খেলা টেলা দেখাইতো। তো লেখক বলতেছে যে এখন আসলে আমার অনেক গায়ে কাটা দিয়ে যায় যে আমি আগে এরকম সাপকে ধরে ধরে এরকম ভাবে বশ করে ফেলতাম এবং সাপের বিষ দাঁত ভাঙা দিতাম এবং এগুলো নিয়ে খেলা করতাম। তারপরে দেখো কি হয়েছে, সাপ ধরাও কঠিন নয় এবং ধরা সাপ 2-4 দিন হাড়িতে মানে কি পাতিলে পুড়িয়া রাখলে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করতো। গুরু শিষ্য মানে কি, নেড়া এবং হচ্ছে মৃত্যুঞ্জয়, নেড়া এবং হচ্ছে কি বলতো মৃত্যুঞ্জয়, তারা দুইজন কি বলো, তারা দুজন হচ্ছে এখানে কি বলতো, তারা দুজন হচ্ছে এখানে তোমার গুরু এবং শিষ্য। তো তারা তাদের সাথে বিলাসীর অংশ তর্ক হইতো। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে সাপুরেদের সবচেয়ে লোভনীয় বা লাভজনক যে ব্যবসাটা সেটা হচ্ছে শিকড় বিক্রি করা। অর্থাৎ তারা বলতো আর কি যে সাপে কামড়ালে এই শিকড়টা দিবেন, ভালো হয়ে যাবে, এই হবে ওই হবে, এগুলো বলে বলে তারা বিক্রি করতো। যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। যেই সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছেঁকা দেওয়া হইতো। দেখো যখন হচ্ছে তারা এই শিকড়গুলো বিক্রি করতো, তারা কিন্তু কি করতো বলতো, তারা হচ্ছে তোমাকে একটা সাপকে কিন্তু শিকড়টা দেখাইতো, তখন সাপটা একদম ভয়ে পালানোর জন্য হইচই করা শুরু করতো। কিন্তু এটার একটা টেকনিক ছিল, সেটা হচ্ছে একটা সাপকে তারা শুরুর দিকে একটা লোহা এমন গরম করে মুখে কয়েকবার ছেঁকা দেওয়া হইতো। তো ছেঁকা দেওয়ার পর ওর মুখের সামনে তুমি শিকড়ি ধরো বা কলমি ধরো বা লাঠি ধরো, ওই সাপ পালাইতে চাবেই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ওরা লোক ঠকায়ে টাকা ইনকাম করতো আর কি। ওকে ওকে, হ্যাঁ এইটুক বুঝতে পারছো তোমরা? এতটুক পর্যন্ত তোমাদের ক্লিয়ার? ওকে, তারপরে দেখো, তারপর তাহাকে শিকড়ি দেখান বা একটা কাঠি দেখান, সে কোথায় পালাবে সেটা ভেবে পেয়ে না। অর্থাৎ সাপের কথা বলতেছে। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করতো। তাহলে বলো তো বিলাসী কোন কাজটার বিরুদ্ধে সবচেয়ে বেশি আপত্তি করতো? ওই যে শিকড় বিক্রি করার যে ব্যাপারটা, এটার বিরুদ্ধে। তোমরা কিন্তু অনেক সময় পরীক্ষায় এটা লিখে ফেলবা যে তোমার সাপ ধরতে যাওয়ার বিরুদ্ধে হয়তো বিলাসী এখানে দ্বিমত করতো, কিন্তু না, ওই যে শিকড় বিক্রি করতো, তারা মানুষকে ঠকিয়ে ঠকিয়ে শিকড় বিক্রি করতো, এটার জন্য হচ্ছে বিলাসী এখানে কিন্তু একটু রাগ করতো। এবং এটা যে 2 নম্বরই কাজ, এটা কিন্তু বিলাসী জানতো এবং সে বলতো যে তোমরা এগুলো করো না, এগুলো করে টাকা পয়সা ইনকাম করো না, এগুলো ভালো না, ঠিক আছে। তারপরে দেখো কি বলতেছে যে এবং মৃত্যুঞ্জয়কে সে কি বলতো, দেখো এমন করে মানুষ ঠকায়ও না। মৃত্যুঞ্জয় কইতো সবাই তো করে, এতে দোষের কি? বিলাসী বলতো করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিছা মিছা কি লোককে ঠকাইতে যাব। আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকার বাধা দেবার চেষ্টা করতো। তাহলে দেখো এখানে 2টা এমসিকিউ পাইলাম আমরা। একটা হচ্ছে যখন তারা সাপ ধরতে যাইতো, তো সে তখন হচ্ছে বিলাসী নানাভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতো। আর যখন সে শিকড় বিক্রি করতে চাইতো, মৃত্যুঞ্জয় যখন শিকড় বিক্রি করতে চাইতো, তখন হচ্ছে বিলাসী কি করতো, তাদের সাথে তর্ক করতো, তাদেরকে কি শিকড় বিক্রি করতে তাদেরকে নিষেধ করতো। এই 2টা জিনিস কিন্তু ক্লিয়ার লাগবা, ঠিক আছে। তারপরে দেখো কি বলতেছে
সে নানা প্রকারে বাধা দেবার চেষ্টা করতো সাপ ধরতে যাইতে গেলে। কখনো বলতো শনিবার, কখনো বলতো আজকে মঙ্গলবার যাইও না, এমনি কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকলে সে তো একেবারে ভাগাইয়া দিত। কেউ যদি তাদেরকে এসে সাপ ধরার প্রস্তাব দিত এবং মৃত্যুঞ্জয় যদি বাসায় না থাকতো তাদেরকে কি করতো, ভাগাই দিত। কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভে লোভ সামলাইতে পারতো না। আর আমার তো একরকম নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করতাম না। বস্তুত এর মধ্যে মজা ছাড়া ভয় ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থান পেত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। এখন হচ্ছে আমরা মূলত দেখবো আর কি যে লেখক আসলে বলতো যে বিলাসী কিন্তু ওদেরকে অনেকভাবে না করতো সাপ ধরতে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু যখন তারা নগদ টাকা পাইতো যে সাপ ধরতে যাইতে হবে, নগদ টাকা দিত, তখন কিন্তু মৃত্যুঞ্জয় আর নেড়া ওরা দুজনই হচ্ছে ওদের লোভ সামলাইতে পারতো না। তো লেখক বললো এই যে আমরা লোভ করছিলাম, এই লোভের শাস্তি কিন্তু আমরা একদিন পেয়েছিলাম, এবং সেটা কখন পেয়েছিলাম এটা এখন আমরা দেখব। দেখার আগে কিছু এমসিকিউ প্রশ্ন আছে যেগুলো আমরা একটু ছোট করে দেখে নিব। মৃত্যুঞ্জয় সাপুরে জীবন গ্রহণ করলো কেন বলতো? বিলাসীকে ভালোবেসে বিয়ে করায়, সাপ ধরা তার শখ ছিল বলে, গ্রাম ছাড়া হয়ে লাভজনক ব্যবসায় বলে। বলো মৃত্যুঞ্জয় সাপুরে জীবন কেন গ্রহণ করেছিল? সে কি বিলাসীকে, দেখো এই দুইটা কিন্তু একদমই কি এটার সাথে কানেক্টেড না, ঠিক আছে? এই দুটা কিন্তু আনসার না, তার মানে কনফিউশন আমাদের উপরে দুইটা থাকে যে তোমার মৃত্যুঞ্জয় সাপুরে জীবন কেন গ্রহণ করেছিল, বিলাসীকে ভালোবেসে বিয়ে করার কারণে নাকি গ্রাম ছাড়া হয়ে যাওয়ার কারণে? বলো তো ডি কারা কারা লিখতেছো, ডি কারা কারা লিখতেছো? এটা তো ভুল করলা, এটা তো কোনোভাবেই তো এটা হচ্ছে তোমার এটার সাথে অ্যান্সার হবে না। মৃত্যুঞ্জয় সাপুরে জীবন কেন গ্রহণ করেছিল বলতো? কারণ সে বিলাসীকে ভালোবেসে বিয়ে করছিল। এখন যেহেতু বিলাসীকে সে ভালোবেসে বিয়ে করছে এবং বিলাসীকে ছেড়ে তো আর সে যেতে পারবে না, সে তার বংশকে ছেড়ে দিছে বিলাসীর জন্য। তো এখন বিলাসীর সাথে থাকতে হলে কি হইতে হবে, তাকে সাপুরে সেজে থাকতে হবে অথবা সাপুরের কাজ করে থাকতে হবে। এই জন্য সে পরবর্তীতে কি করে সাপুরের পেশাটা গ্রহণ করে ফেলে। তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সেই সম্পদও অকিঞ্চিৎকর নয়। উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমরা জানি এটা বিলাসী গল্পেরই একটা লাইন, এবং এই লাইনটা আমরা একটু পরে দেখব। তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সেই সম্পদও অকিঞ্চিৎকর নয়, এটা হচ্ছে আমাদের বিলাসীর উক্তি, ঠিক আছে? তারপর দেখো সাপ ধরার বায়না এলে বিলাসী নানা প্রকারে বাধা দিত কেন? ভয়ঙ্কর কাজ ছিল বলে, অনেক কষ্ট ছিল বলে, মৃত্যুঞ্জয়ের অধিক সাহস ছিল বলে, নাকি কঠিন কাজ ছিল বলে? বলো তো সাপ ধরার বায়নাটা এলে বিলাসী নানা প্রকারে কেন বাধা দিত বলতো? বলো এটার অ্যান্সারটা দাও। ভয়ঙ্কর কাজ ছিল বলে নাকি কঠিন কাজ ছিল বলে? বলো এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে তাকে দিয়ে দেওয়া হয়েছিল আর কি। সে ভালোবেসে হচ্ছে সাদাব, সে হচ্ছে ভালোবেসে পরবর্তীতে তাকে বিয়ে করছিল, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো? চলো আমরা একটু এটাতে গল্পটা দেখলেই আমরা মোটামুটি বুঝে যাব যে সে কেন। বলো বলো এটা একটু দেখো তো কোথায় ছিল এই লেখাটা, আমরা এখানে কোথায় দেখছিলাম যে তোমার যেখানে হচ্ছে সে বাধা দিত, নানা প্রকারে বাধা দেবার চেষ্টা করতো। হ্যাঁ, সাপ ধরার বায়না আসলে বিলাসী নানা প্রকারে বাধা দেবার চেষ্টা করতো। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনি কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত থাকলে আবার একেবারে ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয় টাকার লোভে সে সামলাইতে পারতো না। এটা কিসের জন্য করতো বলো তো? বলো এটা কিসের জন্য করতো? কারণ এটা একটা কিসের কাজ ছিল বলো তো? কিন্তু গ্রামে থাকাতে সাপুরে হলো না, কারণ তখন তো সে অসুস্থ ছিল এবং ও তো ভাবছিল যে ওর যে সম্পত্তি আছে, তাসনুবা, ও তো ভাবছিল যে ওর যে সম্পত্তি আছে ও আর ওর বউ এইগুলো দিয়ে খেয়ে জীবন কাটাইতে পারবে। কিন্তু যখন হচ্ছে তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো, অর্থাৎ সে তার আর সম্পত্তি পাইতেছে না, ওখানেও যাইতে পারতেছে না, কারণ গ্রামের মানুষ তাদেরকে ঢুকতে দিতেছে না। এখন একটা তো জীবিকা অর্জন তো তাকে করতে হবে, সে চাইলে অন্য জীবিকাও সে নিতে পারতো, কিন্তু সে কি করলো, সে হচ্ছে শুধু সাপুরে পেশাটাই নিয়েছে। কারণ সে যেহেতু বিলাসীকে ভালোবাসতো এবং যেহেতু বিলাসীকে ভালোবাসে, তো সে একদম বিলাসীর পছন্দের মতোই সে হয়ে ওঠে, ঠিক আছে? আচ্ছা, মনে হচ্ছে ডি। সাপ ধরার বায়না এলে বিলাসী নানা প্রকারে বাধা দিত কেন?
ভয়ঙ্কর কাজ ছিল বলে, কঠিন কাজ ছিল বলে, অনেক কষ্ট ছিল বলে মৃত্যুঞ্জয়ের অধিক সাহস ছিল। দেখো, সাপ ধরার যখন বায়না আসতো তখন বিলাসী নানা প্রকারে বাধা দিত, কারণ এটা একটা ভয়ঙ্কর কাজ, যে কোনো মুহূর্তে সাপ যদি কামড় দেয় তাদের মৃত্যু হইতে পারে, এটা কিন্তু বিলাসী জানতো। ঠিক আছে, এটা কি হইতো, এটা কিন্তু বিলাসী জানতো, যার কারণে বিলাসী কখনো তাদেরকে সাপ ধরতে সহজে যাইতে দিত না। ক্লিয়ার তোমাদের কাছে? দেখো, বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হতো 2 ক্রোশ পথ হেঁটে, বর্ষার দিনে 1 হাঁটু কাদা, এটা গ্রীষ্মের দিনে। আচ্ছা, এটা তো আমরা পড়ছিলাম সেই প্রথম টপিকটাতে, তাই না? সেখান থেকে একটা এমসিকিউ আসছে, এটা তোমরা সেখানে রিভাইজ করলে অ্যান্সার দিতে পারবা। বলো তো, বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে কিভাবে যাইতে হইতো? 2 ক্রোশ পথ পাড়ি দিত, তারপরে বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে, এবং গ্রীষ্মের দিনে অনেক ধুলাবালি হচ্ছে তারা পাড়ি দিয়ে হচ্ছে কোথায় যাইতো বলো তো? তারা কিন্তু তাদের স্কুলে যাইতো। এটা আমরা একদম প্রথম পার্টে অলরেডি পড়ে ফেলছি, তাই না? বিলাসী গল্পে লেখক প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে কি ভাবতেন, যে মাস্টারকে ঠ্যাঙানো উচিত, অমন বৃষ্টি স্কুল ছেড়ে দেওয়াই উচিত। আমরা জানতাম যে উত্তর হবে 2 আর 3, এটা আমরা গল্পের ফার্স্ট পার্টে পড়ে ফেলছি, তাই না? ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে, এটা আমরা ফার্স্ট পার্টে পড়ে ফেলছি। আচ্ছা, আচ্ছা, নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার এ কথা বলার কারণ কি? নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার, অর্থাৎ নালতের মৃত্যুর বলতে তাদের একটা বংশ, উচ্চ বংশের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে তারা একটা উচ্চ বংশের সমাজে বাস করার পরও এখন আর তারা মুখ বাহির করিবার জোর হইল না, অর্থাৎ সে আর মানুষের কাছে মুখ দেখাইতে পারবে না। এটা হচ্ছে মৃত্যুঞ্জয় সাপুরের মেয়েকে বিয়ে করেছে বলে, মৃত্যুঞ্জয় বিলাসী রাতে ভাত খেয়েছে বলে, মৃত্যুঞ্জয় একটি মেয়েকে নিয়ে পালিয়েছে বলে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 2। যেহেতু সে সাপুরের মেয়েকে বিয়ে করছে এবং ওর হাতে ভাত খাইছে, এটার কারণে সে নাকি, তার চাচা নাকি আর গ্রামে মুখ দেখাইতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো আমরা নেক্সট আমরা পার্টে চলে যাই। সেদিন ক্রুশ দেরেক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গেছে। যখন তারা সাপ ধরতে গেছে, কার বাড়িতে গেছিল? গোয়ালার বাড়িতে, এটা মনে রাখবা। কার বাড়িতে গেছিল সবাই একটু ক্লিয়ার করো, কার বাড়িতে গেছিল বলো? গোয়ালার বাড়িতে, এবং সেটার দূরত্ব ছিল প্রায় ক্রুশ দেরেক। ঠিক আছে, বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল, তার মানে ওরা 3 জন মিলে সাপ ধরতে গেছে। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তে একটা গর্তের চিহ্ন পাওয়া গেল, আমরা কেউই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী যেহেতু সাপুরের মেয়ে, সে হেট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইল, অর্থাৎ গর্তের ভিতর থেকে সে কয়েক টুকরা কাগজ পেল এবং আমাকে বলল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, গর্তটা একটু সাবধানে খুঁড়ো, কারণ সাপ একটা না, এখানে 1 জোড়া, অর্থাৎ 2টা সাপ আছে। তো আছে তো বটেই, হয়তো বা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, অর্থাৎ গ্রামের মানুষ তাদেরকে বলছিল যে একটা সাপই এখানে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখায় বলল, দেখো, দেখেছো না, বাসা করেছিল। মৃত্যুঞ্জয় বলিল, কাগজ তো ইঁদুরও আনতে পারে। বিলাসী কইল, 2ই হতে পারে, কিন্তু 2টো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিক ভাবেই সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে, অর্থাৎ 10 মিনিটের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরা সাপ, কি সাপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খরিশ গোখরা সাপ, যেটা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। সে কি করলো? খরিশ গোখরা সাপ একটা ধরে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরাইয়া ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলো। অর্থাৎ যখনই হচ্ছে তোমার এই, যখন ওই সাপটা সে ধরলো আর কি, একটা কি সাপ? খরিশ গোখরা সাপ। তো তোমরা সবাই গোখরা সাপের চিহ্ন দিতেছো নাকি? তো এই খরিশ গোখরা সাপটা কিন্তু যখন সে কি করলো, এই ধরে, সাপটা ধরে যখন সে ঝাঁকিতে, অর্থাৎ হচ্ছে একটা ঝুড়িতে সে পুরাইতে গেল, অর্থাৎ মানে ভর্তি করলো, সেই পুরাইয়া ফিরতে না ফিরতে মৃত্যুঞ্জয় কি করলো? উহ করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বাইরে এসে দাঁড়াইলো। কি করলো? তাহার হাতের ঠিক উল্টা পিঠে বারবার করিয়া রক্ত পড়তে লাগলো। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হয়ে গেল, কারণ সাপ ধরতে গেলে সে পালাইবার জন্য বেকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে 1 হাত মুখ বাহির করিয়া দংশন করিয়াছে। তার মানে বিলাসী কিন্তু আগেই বলছিল এখানে 2টা সাপ আছে। তো লেখক যে মানে যখন মৃত্যুঞ্জয় একটা সাপ হচ্ছে তোমার গর্ত থেকে বের করে এটা তোমার ঝাঁকিতে রেখে যখন সে আবার হাত দিছে, সে তো ভাবছে যে এখানে হয়তো আর কোনো সাপ নাই, কিন্তু ভিতরে আরেকটা সাপ ছিল। সেই সাপটা কিন্তু তাকে কি করলো? হাতে কামড় দিয়ে দিছে। তো সেখানে উপস্থিত মানুষরা বলতেছে যে ও তো একটা সাপুরে, তো সাপ তো ওকে দেখলে দৌড়ায় পালানোর কথা, কিন্তু না পালায় ওকে কামড় কেন দিল? কারণ ওর হাতে তো অনেক তাবিজ আছে, হাবি জাবি শিকড় টিকড় বাঁধা, তাহলে ওরে তো কামড় দেওয়ার কথা না, কিন্তু কেন কামড় দিল? এটা সাধারণ মানুষ চিন্তা করতে লাগলো। এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার দেখিয়াছি।
পরক্ষণে অর্থাৎ একটু পরে বিলাসী চিৎকার করে ছুটে গিয়ে আঁচল দিয়ে তার হাতটা বেঁধে ফেললো এবং যত রকমের শিকড় বাকর সে সঙ্গে এনেছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলির তো ছিলই, তার উপরে আমার মাদুলি অর্থাৎ তাদের যে ঝোলাটা ছিল আর কি, যেখানে সকল ওষুধ টষুধ রাখে, সেটা খুলে তারা কি করে হাতে বাঁধিয়ে দিলাম। অর্থাৎ যত যা মন্ত্র আছে সব পড়া শুরু করলো এবং যত যা রকমের শিকড় আছে তারা সেগুলো সে কি করলো হাতের মধ্যে পেঁচায় দেওয়া শুরু করলো। কিন্তু পরবর্তীতে কি হইল, আশা বিষ উহার ঊর্ধ্বে আর উঠিবে না। তারা আশা করলো যে যেখানে কামড় দিছে এই বিষটা হয়তো আর উপরের দিকে উঠবে না, বরং সেই বিশহরীর আজ্ঞা মন্ত্রটা সতেজে বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। ওই যে একটা বিশহরীর আজ্ঞা একটু আগে একটা মন্ত্র দেখলাম, এই মন্ত্রটা কি করলো, নেরা পাঠ করতে লাগলো, অনেক বেশি বেশি করে সে মন্ত্র পড়তে শুরু করলো। চতুর্দিকে ভিড় জমে গেল এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছে সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক চলে গেল। বিলাসীর বাপকে সংবাদ দেবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগলো। কিন্তু মিনিট 15-20 মধ্যে, কত মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে, 15 থেকে কি 20 মিনিটের মধ্যে কি করলো, মৃত্যুঞ্জয় একবার কি করলো, বমি করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার বমি করলো। তখন বিলাসী মাটির উপরে একবারে আছাড় খাইয়া পড়লো, কারণ সাপ কামড় দেওয়ার কিন্তু খুব কম সময়ের মধ্যে সাপের এই বিষটা পুরো শরীরে ছড়ায় যায় এবং তখন কিন্তু নাকে মুখে রক্ত আসে এবং মানুষ রক্ত বমি করে। তো যখন মৃত্যুঞ্জয় 15 থেকে 20 মিনিটের মধ্যে বমি করা শুরু করলো, তখন আসলে বিলাসী হাল ছেড়ে দিল এবং সে পুরো মাটিতে লুটায়া পড়লো আর কি, যে তার স্বামী আর বাঁচবে না, এটা সে বুঝতে পেরেছিল। তোমরা কি বুঝতে পারছো? আমিও বুঝলাম। বিশহরীর দোহাই বুঝি বা আর খাটে না। অর্থাৎ ওই যে মন্ত্রটা লেখক অনর্গল পাঠ করতে থাকলো, সেই মন্ত্রটা আর কোনোভাবেই কাজে দিচ্ছিল না। কি করতেছিল না? কাজে দিচ্ছিল না। নিকটবর্তী আরো 2-4 জন উস্তাদ আসিয়া পড়লো, অর্থাৎ আরো অনেক সাপুরে আসলো এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদাভাবে 33 কোটি দেবদেবী, কত কোটি? 33 কোটি দেবদেবীর দোহাই দিয়ে তারা মন্ত্র পড়তে লাগলো। কিন্তু বিষ আর এই দোহাই মানলো না। রোগীর অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। যখন দেখা গেল ভালো কথাই হইবে না, যখন তারা আসলে অনেক ভালো ভালো মন্ত্র পড়তেছিল, তখন আসলে কি মৃত্যুঞ্জয়ের এই যে তোমার বিষটা এটা কিন্তু নামতেছিল না। পরে তখন তারা 3-4 জন ওঝা মিলে, 3-4 জন যে সাপের হচ্ছে করে ওঝা, তারা মিলে বিষকে, কাকে? এই বিষকে এমন ভাবে গালাগালি শুরু করলো যে বিষের যদি কান থাকতো আসলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালায় যেত। অর্থাৎ বিষের এমন ভাবে গালাগালি করতেছিল যে বিষ যেন নেমে যায়, কিন্তু আসলে বিষ তো আর কথা শুনে না। কিন্তু কিছুতেই কিছু হলো না। আরো 8 ঘন্টা ধস্তাধস্তির পর, কত ঘন্টা? 8 ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, আর মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? মৃত্যুঞ্জয় শব্দের অর্থ হচ্ছে মৃত্যুকে জয় করেছে যে, মৃত্যুকে জয় করেছে যে, তাই না? জয় করেছে যে, তাকেই তো মৃত্যুঞ্জয় বলা হয়। কিন্তু দেখো এখানে মৃত্যুঞ্জয় নামের সাথে কিন্তু আর তার কাজের মিলল না, কারণ মৃত্যুঞ্জয় মারা গেছে, সে কিন্তু আর জয়লাভ করতে পারে না। তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র শুধুই সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকের লীলা, অর্থাৎ দুনিয়া সে ত্যাগ করে বিলাসী তাহার স্বামীর, মানে সে মরে গেছে, বিলাসী তার স্বামীর মাথাটা কুলে করে বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হয়ে গেল। যাক, তার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। অর্থাৎ যখন মৃত্যুঞ্জয় মারা যায় তারপরে মাত্র 7 দিন বিলাসী বেঁচে ছিল। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর করবে না। অর্থাৎ যখন মৃত্যুঞ্জয় মারা যায় তারপরে কিন্তু তোমার দেখা যায় যে মাথার দিব্যি দেয় তোমার কে? বিলাসী হচ্ছে নেরাকে মাথার দিব্যি দেয়, সেই জন্য আর এই সাপের কাজ না করে। এবং এই 7 দিন মাত্র মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর মাত্র 7 দিন বিলাসী বেঁচে ছিল। তারপরে কি হয়? আমার মাদুলি কবস্থ মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল, শুধু ছিল বিশহরীর আজ্ঞা। কিন্তু সেই আজ্ঞা, বিশহরীর আজ্ঞা মানে হচ্ছে ওই মন্ত্রটা, যে মন্ত্রটা বইয়ে লেখা আছে, সেই আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমিও বুঝিয়েছিলাম। এখানে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর খ নাম্বার প্রশ্ন, যে সাপের বিষ যে বাঙালির বিষ নয়, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সাপের বিষ যে আসলে দেখো বাঙালিরা মুখে মুখে যতই তোমার ধরো ঝগড়া করুক, যতই মুখে অভিশাপ দিক, যাই দিক, কিন্তু এগুলো কিন্তু কোনো কাজে লাগে না, তাই না?
ধরো এখন তোমার সাথে আমার ঝগড়া লাগছে, ধরো সামির সাথে, হ্যাঁ কি সামিউলের সাথে আমার ঝগড়া লাগছে, আমি ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেললাম, ওকে গালাগালি করলাম, ওর 14 গোষ্ঠী তুলে আমি ওকে গালাগালি করলাম। তো এখন কি হলো, ওর কি আদতে এটার কোনো লাভ বা ক্ষতি কিছু হয়েছে? কিছুই হবে না। কিন্তু লেখক বলতেছে আসলে এই সাপের বিষ তো আর বাঙালির বিষ না, যে বাঙালি মানুষ যতই খারাপ কথা বলুক বাট এগুলো কোনো কাজে দেয় না, কিন্তু সাপের বিষটা কি একবার যদি শরীরে সেটা ঢুকে যায় সেটা আর কোনো রকমে কি সেটা আর বিফলে যায় না, ওই মানুষকে সে মেরেই ফেলে। তো লেখক এটাই বুঝাইতেছে যে আসলে সাপের বিষ তো আর বাঙালির বিষ নয়, যে আমিও বুঝেছিলাম। একদিন গিয়ে শুনলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে। অর্থাৎ ওই যে সাপের অনেক বিষ হচ্ছে মৃত্যুঞ্জয় কালেক্ট করে করে রাখতো, কারণ সে যেহেতু সাপ ধরতো তো সাপের বিষ তো ঘরে ছিল, সেই সাপের বিষ পান করেই কিন্তু কি করেছিল আমাদের বিলাসী আত্মহত্যা করেছিল। তারপরে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে যাবে, যেহেতু আমরা জানি যে আত্মহত্যা মহাপাপ, যেহেতু সে মহাপাপ করে ফেলছে তার মানে সে হচ্ছে স্বর্গে কখনো যাবে না, সে কই যাবে? নরকে যাবে। এটাই হচ্ছে আমাদের ইসলামেও বলা হয়ে থাকে, এবং সেটা কিন্তু অন্য যে সনাতন ধর্মাবলম্বীদের মত অনুসারেও কিন্তু এটা সত্যি যে আত্মহুতি করা অথবা মানে আত্মহত্যা করলে কিন্তু সে নরকে যায়। ঠিক আছে, তারপরে দেখো কি হয়েছে। তো তারপরে কিন্তু সে কি করে যে নরকে যাবে, কিন্তু যেখানেই যাক আমার নিজের যখন যাইবার সময় আসবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাব পিছাইয়া দাঁড়াইবো না। তো লেখক বলতেছে যে মৃত্যুঞ্জয় যদি বিলাসী যদি নরকে যায়, তাহলে আমিও মৃত্যুর পরে যদি আমাকে আমার পাপ কাজের জন্য আমাকে কোনো নরকে যাইতে বলে, তাহলে বিলাসী যে নরকে যাবে আমিও সেখানে যাওয়ার জন্য কি চেষ্টা করব, এইমাত্র বলিতে পারি। খুড়া মশাই 16 আনা বাগান দখল করিল। ওই যে খুড়া মশাই কিন্তু তোমার ওই যে মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের যে বাগানটা, সেই বাগানটা কিন্তু কি সেটার প্রতি তার লোভ ছিল, তো সেই বাগানটা কিন্তু মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে সে কিন্তু পুরাটা দখল করে নিছিল আর কি। দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারোদিকে সে বলে বেড়াইতে লাগলো, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো কার হবে? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন ভাই? নিজে মরলো, আমার পর্যন্ত মাথাটা হেট করে গেল, না পেলে 1 ফোঁটা আগুন, না পেলে একটা পিত্তি, না হলে একটা ভুজ্জি উচ্ছিষ্ট। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপরে, আর কি এর কি আর প্রায়শ্চিত্ত করা যায়? দেখো যখন মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর তার চাচা হচ্ছে তার আম কাঁঠালের বাগানটা দখল করে এবং সবাইকে বলেছে যে ও যদি 4-5টা বিয়েও করতো এতেও তো ওর কোনো পাপ হইতো না, এবং এটাতে হয়তো গ্রামের মানুষ একটু নিন্দা করতো, কিন্তু বাপরে অন্য পাপ, মানে নিচু জাতের মেয়ের হাত থেকে সে ভাত খাইছে, এটা তো অনেক বড় একটা পাপ, এই পাপের কারণে ওর মৃত্যু হবে না তো কার মৃত্যু হবে? এবং বিলাসীও যখন মারা যায় তখন কিন্তু এটা নিয়ে মানুষ অনেক সমালোচনা করতে পারে, আর সবাই কিন্তু বলে যে অন্য পাপ করার কারণে, অর্থাৎ নিচু জাতের মেয়ের হাতে ভাত খাওয়ার কারণে এবং নিচু জাতের মেয়ে উঁচু জাতের ছেলেকে বিয়ে করার কারণেই নাকি তাদের এরকম অপমৃত্যু হয়েছে, অর্থাৎ একজন আত্মহত্যা করেছে আর একজন সাপের কামড়ে মারা গেছে। তো মৃত্যুর পরেও কিন্তু তারা কি করতে পারে নাই, ঠিক আছে, মৃত্যুর পরেও কিন্তু তারা আসলে শান্তি পায় নাই, তাদেরকে নিয়ে মানে তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছিল এবং মানুষ হচ্ছে তাদেরকে অনেক ছোট করে কথা বলতেছিল, এবং এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। আচ্ছা, পিতৃ কি? পিতৃ হচ্ছে তোমার এখানে যখন সনাতন ধর্মাবলম্বীদের রিচুয়াল অনুযায়ী যখন কেউ মারা যায়, মারা যাওয়ার পর তার যে ছাইগুলো থাকে, তার যে মানে তাদেরকে তো পোড়ানো হয়, পোড়ানোর পর তাদের ছাইগুলোকে একটা ছোট ঘটিতে করে সেটা কি গঙ্গায় অথবা হচ্ছে কোনো সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, এবং কি করা হয় তাদের আত্মার শান্তির জন্য হচ্ছে তোমার সমুদ্রের পাড়ে অথবা কোনো খোলা জায়গায় হচ্ছে কিছু খাবার দেওয়া হয়, এবং সেগুলো এসে দেখা যায় হয়তো কাক অথবা পক্ষীরা এসে খেয়ে যায়। তো এটা মানে হচ্ছে তারা মনে করে যে যেই মানুষটা মারা গেছে তাদের আত্মা হয়তো পাখি হয়ে বা কাক হয়ে এসে ওই খাবারগুলো খেয়েছে, এটাকে আসলে, এবং এটা করার মাধ্যমে তারা মনে করে যে এটা করলে হয়তো সেই ব্যক্তিটা স্বর্গে যাবে, এটাকেই বলা হচ্ছে পিতৃ। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি মুনিয়াত, আই থিঙ্ক তোমাকে আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? তোমরা কি পুরোটা গল্প বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো একটু ক্লিয়ার করো আমাকে। আশা করছি তোমরা সবাই গল্পটা সুন্দর করে বুঝতে পারছো, কারণ খুব ইজি একটা গল্প, ঠিক আছে? আচ্ছা, ও আরো একটা পার্ট আছে, ওমা
ওমা, আরো তো দুইটা পার্ট আছে, আমি ভাবছিলাম শেষ হয়ে গেছে। দেখো, বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়ে দাঁড়ালো। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো এরা উভয়ই করেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে ছিল, পাড়াগাঁয়ের ছেলে, যে তেলে জলেই তো সে মানুষ হয়েছে, তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করেছিল তাহাকে যে বস্তুটা, সেটা তো কেহ একবার চোখ চোখ মেলে দেখলো না। হ্যাঁ, বরং আমার মনে হয় যে যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী, যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটা বারও বহন করতে পারে না, তাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার প্রসাদ কিছুতেই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারে হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়েছেন। লেখক বলতেছে যে যেই এই সমাজ ব্যবস্থাটা এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে একটা মানুষকে ভালোবেসে কিন্তু তুমি সংসার করতে পারবে না, ঠিক আছে? তাই তুমি সেখানে মানুষটাকে ভালোবেসে যদি সুখেও থাকতে চাও, কিন্তু ওই সমাজটা তোমাকে আর সুখে থাকতে দিবে না। তারা নানাভাবে তোমাকে বুঝাইতে চেষ্টা করবে যে তুমি অসুখী আছো, এবং তুমি যতই ভালো কাজ করো না কেন তোমার ভুলগুলোকেই বেশি ধরে দেওয়ার চেষ্টা করবে। তাই বিয়ে ব্যাপারটা যাদের কাছে শুধু নিছক একটা কন্ট্রাক্ট, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে। তো লেখক বলতেছে যে তোমাদের কাছে তো আসলে বিয়েটা একটা কন্ট্রাক্টের মতো, মানে একটা দলিলের মতো। হ্যাঁ, তো তোমরা আসলে এই ভালোবাসার মর্মটা কিভাবে বুঝবা? যদি বুঝতা তাহলে মৃত্যুঞ্জয়কে এবং হচ্ছে তোমার বিলাসীকে তোমরা এভাবে বলতে পারতা না। এখন হচ্ছে লেখক আসলে এটার প্রতিবাদ করছে আর কি। বিলাসীকে যারা পরিহাস করেছিল তারা সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী, অর্থাৎ যারা গৃহস্থের যারা হচ্ছে মহিলারা ছিল এবং যারা নিজেদেরকে অনেক পবিত্র বলে মনে করতো, তারাই কিন্তু আসলে বিলাসীকে সে উপহাস করতেছিল। এবং অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন তাও আমি জানি, কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত সজ্জাগত লোককে তিল তিল করিয়া জয় করতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজও ইহাদের মধ্যে কেউ চোখে দেখা নেয়। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা যারা বিলাসীকে নিয়ে সমালোচনা করছো, তোমরা হয়তো তোমরা স্বর্গে যাবা অথবা তোমরা অনেক ভালো জায়গায় যাবা, কিন্তু এই যে মেয়েটা একটা শয্যা, সেই একটা অসুস্থ ছেলেকে এরকম যে সেবা যত্ন করে করে সে সুস্থ করে তুললো এবং তাকে বিয়ে করলো, তার সাথে সংসার করলো, কই সেই জিনিসগুলো তো তোমরা দেখলা না। এবং সেই জিনিসগুলোর জন্য হয়তো কি করবে, বিলাসী স্বর্গে যাবে। তারপরে দেখো কি হয়েছে, মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ, কিন্তু তার হৃদয় জয় করে দখল করার আনন্দটাও কিন্তু তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিতকর নয়। বলছে যদিও তোমার মৃত্যুঞ্জয় খুব ছোট মনের অথবা খুব সাধারণ একটা মানুষ হইতে পারে, কিন্তু মৃত্যুঞ্জয়ের মন হচ্ছে কি করছে, মৃত্যুঞ্জয়ের মন কিন্তু বিলাসীর জয় করে, এবং সেখানে কিন্তু বিলাসী কি করেছে, তার মনে জায়গা করে নিয়েছে। তারপরে দেখো, তারপরে আমরা চলে আসছি, এই বস্তুটাই এই দেশের লোকের পক্ষে বুঝে ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না, এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও কি নিন্দা করব না, করলেও মুখের উপর করা জবাব দিয়ে যারা বলবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জুড়েই এত শতাব্দীর এতগুলো বিপ্লবের মধ্যে বেঁচে আছে, আমি তাদের অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলবো না যে টিকিয়ে থাকাই চরম সার্থকতা নয়, বরং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। লেখক বলতেছে যে আচ্ছা, এই অর্থটাও তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। লেখক বলতেছে যে অতিকায় হস্তি এক প্রকারের বড় বড় হস্তি, মানে হাতি ছিল, যারা এখন লোপ পেয়ে গেছে, কিন্তু দেখো তেলাপোকারা কিন্তু শত বছর ধরে বেঁচে আছে। তো এই যে হাতির আসলে চলে যাওয়া আর তেলাপোকা এখনো টিকে থাকা, এখন বলো তেলাপোকার চেয়ে আমরা হাতিটাকে বড় করে দেখি না, হাতিকে আমরা বেশি সম্মান করি না, তেলাপোকাকে আমরা অনেক অসম্মান করি। তো লেখক এটাই বলতেছে যে আসলে শুধুমাত্র টিকে থাকলেই সেটাকে সার্থকতা বলে না, যে মরে গেলেও একটা মানুষ অমর হয়ে থাকতে পারে, অর্থাৎ হাতির সাথে এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে। আমি শুধু এই বলবো যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশটি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কুল হইতে নামাইয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলে প্রায়শ্চিত করার মতো পাপ হয় না। লেখক এখানে বলতেছেন যে তোমরা যারা আসলে ছেলে মেয়েদেরকে একদম কোলে কোলে করে একদম আদর করে করে বড় করার চেষ্টা করো, তাদের আসলে উচিত যে এরকম তেলাপোকার মতো তাদেরকে বড় না করে মাঝে মাঝে একটু কোল থেকে ছেড়ে দেওয়া এবং তাদেরকে নিজেদের মতো করে চলতে দেওয়ার কি চেষ্টা করা আর কি। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা?
এই ছিল আমাদের মোটামুটি গল্প, এবং আমরা এখন কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ করে আমরা সিকিউতে চলে যাব। তো সিকিউতে চলে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি এবং দেখি তোমরা কারা কারা উত্তর দিতে পারে। সাপে কামড়ানোর কত মিনিট পর মৃত্যুঞ্জয় একবার বমি করছিল বলো তো, বলো। সাপে কামড়ানোর পর কত মিনিট পর মৃত্যুঞ্জয় একবার বমি করছিল? সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিটের মধ্যে, তাই না আপু? বোর্ড কোশ্চেন সলভ করলে কি কলেজে ভালো করা যাবে? হ্যাঁ অবশ্যই, বোর্ড কোশ্চেন সলভ করলে তুমি হচ্ছে পুরো বোর্ড কোশ্চেন সলভ করার মানে কি বুঝো? বোর্ড কোশ্চেন সলভ করার মানে হচ্ছে তোমার পুরো প্রশ্নের ক্রাইটেরিয়া সম্পর্কে ধারণা লাভ করা। তো প্রশ্নের ক্রাইটেরিয়া যখন তুমি জেনে যাবে এবং দেখবা যে এই টপিকগুলো থেকে আসলে এখানে এই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে তোমার যেই কোনো উদ্দীপক থাকুক, যেই কোনো প্রশ্ন থাকুক, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডি। দেখো, যিনি মৃত্যুকে জয় করে তাকে আমরা কি বলি বলতো? তাকে কিন্তু আমরা মৃত্যুঞ্জয় বলি, তাই না? যে মৃত্যুকে জয় করে তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। বিলাসী কিভাবে আত্মহত্যা করছিল? বিলাসী কিন্তু ফাঁসিতে ঝুলছিল, আগুনে পড়ছিল, পানিতে পড়ছিল, নাকি বিষ পান করছিল? সে কিন্তু বিষ পান করে আত্মহত্যা করছিল, এটা কিন্তু আমরা জানি। বিলাসী আত্মহত্যা কেন করেছিল বলতো? স্বামীর সুখে, রাগে, সমাজ নিন্দার ভয়ে, নাকি অভিমানে? আমরা জানি এখানে সবাই কিন্তু আমরা অনেক সময় সমাজ নিন্দার ভয়ে এটা অ্যান্সার দিয়ে ফেলি, কিন্তু না, এখানে সে স্বামীর সুখে আত্মহত্যা করেছিল। যে মানুষটাকে সে এত ভালোবাসতো, যে মানুষটার জন্য সে এত স্যাক্রিফাইস করলো, সেই মানুষটাই যখন আর পৃথিবীতে নাই, সে তার নিজেকে বাঁচার আর যোগ্য বলে মনে করলো না, এবং সে হচ্ছে সুইসাইড করেছিল। ঠিক আছে, আচ্ছা। বিলাসী গল্পে বিলাসীর প্রেমের মহিমাময় আলোয় কি ধরা পড়েছে বলতো? সমাজ জীবনের অনুদারতা এবং লক্ষণশীলতা, সমাজ জীবনের নিষ্ঠুর এবং অশুভ চেহারা, অসাম্প্রদায়িক মানসিকতা। আমরা দেখেছি যে এই যে বিলাসীর যে প্রেমের মহিমা, এটার মাধ্যমে আছে সমাজ জীবনের যে আসলে অনুদারতা অর্থাৎ উদার না, এবং যে রক্ষণশীলতা অর্থাৎ নিচু জাতের ছেলেরা উঁচু জাতের মেয়েকে বিয়ে করতে পারবে না, উঁচু জাতের ছেলেরা নিচু জাতের মেয়েকে বিয়ে করতে পারবে না, এই যে রক্ষণশীলতা, এটা কিন্তু আমরা দেখতে পাই। এবং সমাজ জীবনের যে নিষ্ঠুর এবং অশুভ চেহারা, এটাও কিন্তু আমরা দেখতে পাই। অসাম্প্রদায়িক মানসিকতা কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু 1 এবং 2 হবে। তার মানে বুঝতে পারতেছো আমরা পরীক্ষা কিভাবে অ্যান্সার করব? এরকম এমসিকিউ আসলে আমরা অ্যান্সার করতে পারবো না, বলো। বিলাসীর আত্মহত্যার কারণ কি ছিল? স্বামীর সুখ, ভালোবাসাকে জীবন্ত রাখা, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। আমরা বলবো ভালোবাসাকে জীবন্ত রাখতে চাইলে সে কিন্তু জীবন্তই থাকতো, সে কিন্তু আর আত্মহত্যা করতো না। তাহলে তার উত্তর কি হবে? সে স্বামীর সুখে এবং নিষ্ঠুর যে সমাজ ব্যবস্থা, সেটার জন্যই আসলে এখানে বিলাসী জানতো যে তার জামাই মরে গেছে, এখন তার পক্ষে একা বেঁচে থাকা সম্ভব না, কারণ তার হাজবেন্ড এত সাপোর্ট করার পরেও তার বেঁচে থাকতে এত কষ্ট হয়েছে, আর এখন তো আরো বেশি কষ্ট হয়ে যাবে, কারণ গ্রামের মানুষ নানা ধরনের কথা বলবে, নানা রকমের অত্যাচার করবে। তো এই জন্য আসলে সে কি করছিল? সে মৃত্যুবরণ করছিল আর কি, আত্মহত্যা করছিল। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসীর এই কথা বলার কারণ হচ্ছে শিয়াল কুকুর খেয়ে ফেলবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না, মৃত্যুঞ্জয় মরে যাবে। আমরা দেখছিলাম তাকে যখন গ্রামের মানুষজন মেরে ঘর থেকে তাড়াই দিতেছিল, তখন সে চিল্লাই বলতেছিল বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। এটার দ্বারা বোঝানো হচ্ছে যে এই রুটিগুলো হচ্ছে শিয়াল কুকুর খেয়ে যাবে এবং রোগা মানুষ রাতে খেতে পারবে না। তাহলে অ্যান্সার কি হবে? 1 এবং 2। এটা কিন্তু বইয়ে লেখা ছিল, এটা আমার কথা না, এটা বইয়ে কিন্তু লেখা ছিল। তারপরে দেখো আমরা পরের প্রশ্নে চলে যাই। অচলায়তন বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা দাদা ঠাকুর, এর ছাত্ররা প্রথা, বিধান ও সংস্কারের দাস। পাশের গ্রামের নিচু জাতের মানুষের সঙ্গে মেলামেশা করার জন্য তিনি এখন আর বিদ্যা মন্দিরে থাকেন না। আচ্ছা, তো এর ছাত্ররা প্রথা, বিধান এবং সংস্কারের দাস। পাশের গ্রামের নিচু জাতের মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে তিনি আর এখন বিদ্যা মন্দিরে থাকেন না। তাহলে দাদা ঠাকুরের মতো নিচের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার হয়েছে বলতো? মৃত্যুঞ্জয়, খোড়া, নেড়া, নাকি বিলাসী? বলো, এটার অ্যান্সার দাও সবাই, এটার অ্যান্সার দাও সবাই, এটার অ্যান্সার দাও সবাই। ভেরি গুড, এ অ্যান্সার হবে এ। এখানে কিন্তু মৃত্যুঞ্জয়কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা। উদ্দীপকে বিলাসী গল্পের যে সামাজিক দিকটি উপস্থাপিত হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, নীচ এবং নিষ্ঠুর মানসিকতা, বর্ণবাদ। বলো তো কোনটা? এখানে কিন্তু আমরা কি এছাড়া ছাত্রের প্রথার সংস্কার, পাশের গ্রামে নিচু জাতের মানুষের সাথে যেহেতু সে বসবাস করা শুরু করছে, তার বিদ্যা মন্দিরে আর থাকতে পারতেছে না। এখানে কিন্তু কোনো প্রকারে ব্রাহ্মণদের কোনো কথা কিন্তু বলা হয় না, বলা হয়েছে নিচু এবং নিষ্ঠুর মন মানসিকতা এবং বর্ণবাদ যে প্রথা, বর্ণবাদ
তোমরা অনেকেই ভুল করবা যে বর্ণবাদ মানে সাদা এবং কালোর পার্থক্য না, এখানে বর্ণবাদ মানে হচ্ছে তোমার উচ্চ বংশ নিচু বংশ, এই যে গোষ্ঠীর যে প্রকারভেদ এটাকে কিন্তু মিন করা হয়েছে। তার মানে অ্যান্সার হবে আমাদের 2 এবং 3, ঠিক আছে। আচ্ছা, মালিনী নিম্নবর্ণের মেয়ে, ঠিক আছে, সে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী। তার এসব গুণের জন্য জাতিভেদ ভুলে উঁচু বংশের পিতৃমাতৃহীন চন্দন তাকে বিয়ে করছে। উদ্দীপকের মালিনী তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের পরিচয় বহন করে? আমরা এটা সবাই পারতেছি, এটা বিলাসীকে বহন করতেছে। উদ্দীপকের মালিনী চরিত্রে যেসব বৈশিষ্ট্য বিলাসী গল্পে বিলাসীর মধ্যে পাওয়া যায়, তারা দুজনেই কর্মনিপুণ, সৌন্দর্যের অহংকারী, সেবাব্রতী। আমরা দেখি তারা দুজনেই কর্মনিপুণ এবং সেবাব্রতী, সৌন্দর্যের অহংকার দুজনের ভিতরে আমরা দেখতে পাই না। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। বুঝতে পারছো কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা? এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। তাহলে দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব, এবং এখান থেকে কি টাইপের প্রশ্নগুলো আসলে আমাদের পরীক্ষায় চলে আসে সেটা আমরা একটু দেখব। নিষ্ঠাবান ব্রাহ্মণ সুজিত চক্রবর্তীর পুত্র সঞ্জীব পোস্টমাস্টারে চাকরি নিয়ে আসে কমলদহ গ্রামে। কিছুদিন পর নিঃসঙ্গ সজীব ম্যালেরিয়া আক্রান্ত হয়ে পড়লে পাশের বাড়ির নিম্নবর্ণের মেয়ে স্কুল শিক্ষিকা শিউলি ডাক্তার থেকে তার চিকিৎসা করায় এবং সেবা যত্নের জন্য গ্রামের এক দরিদ্র মাসিকে নিয়োগ করে। শিউলির প্রত্যক্ষ তত্ত্বাবধানে কিন্তু সেবা এবং উপযুক্ত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠে সঞ্জীব। শিউলির মার্জিত রুচি, ব্যক্তিত্ব, মানবতাবোধে মুগ্ধ হয়ে জাতির জাতভেদ ভুলে বাবার অমতে তাকে বিয়ে করে সঞ্জীব। প্রথাগত সংস্কারের বিপরীতে জয় হলো মনুষ্যত্বের। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে কোনো একটা ঘটনার সাথে মিল আছে আমাদের পাঠ্য বইয়ে, সেটা হচ্ছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা ছোট বাগান। ওটা কিসের বাগান ছিল বলতো? ওটা ছিল একটা আম কাঁঠালের বাগান। কিসের বাগান? একটা আম কাঁঠালের বাগান, তাই তো, আম কাঁঠালের বাগান। ওকে, তারপরে দেখো, ইহা আর একটি শক্তি যাহা ভূস্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। এই উক্তিটির মর্মার্থ বলছে খ নাম্বার প্রশ্নে। এই উক্তিটি দ্বারা কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে যে তোমাদের মধ্যে দুইটা মানুষের মধ্যে যদি ভালোবাসা না থাকে, সত্যিকারের ভালোবাসা না থাকে, তাহলে যুগের পর যুগ একসাথে থেকেও কিন্তু আসলে কি করা সম্ভব না, তোমার যে বিশ্বাসটা অর্জন করা সম্ভব না। কিন্তু দেখা যায় তোমার ভিতরে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে দেখা যায় যে এটার একটা আলাদা রকমের একটা শক্তি থাকে এবং সেক্ষেত্রে একত্রে তুমি একসাথে থাকো আর দূরেই বা থাকো না কেন, তোমাদের দুজনের আত্মার কিন্তু একটা মিলবন্ধন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এটা নিয়ে এখানে আলোচনা করছে এবং বলছে বিলাসী গল্পে বিলাসী চরিত্রের সঙ্গে উদ্দীপকের শিউলি চরিত্রের বৈসাদৃশ্য আলোচনা করো। এখানে কিন্তু বলছে যে দিকগুলোর মিল নাই সেই দিকগুলোর আলোচনা করতে বলা হয়েছে। এখানে কিন্তু সাদৃশ্যগুলো আলোচনা করতে বলা হয় না, বৈসাদৃশ্য। তার মানে উদ্দীপকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিউলি মোটামুটি শিক্ষিত একটা মেয়ে ছিল, কিন্তু বিলাসী অত শিক্ষিত মেয়ে ছিল না। তার মানে একটা বৈসাদৃশ্য কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের বিয়ে হয় এবং তারা তাদের প্রথাগত বিষয়ের বিরুদ্ধে গিয়ে তাদের মনুষ্যত্বের জয় হয়। কিন্তু বিলাসী গল্পে কিন্তু আমরা দেখতে পাই না যে বিলাসী এরকম ভাবে সুখী হতে পেরেছিল, তাকে কিন্তু পরবর্তীতে আত্মহত্যা করে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো তার শেষ পরিণতির দিক থেকে কিন্তু আমরা উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের বিলাসী গল্পের কিন্তু একটা অমিল দেখতে পাই, অর্থাৎ এটাই হচ্ছে বৈসাদৃশ্য, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে দেখো উদ্দীপকটিতে বিলাসী গল্পের সমাজ বাস্তবতার আংশিক প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো। অবশ্যই আংশিক প্রতিফলন ঘটেছে, কারণ এখানে কিন্তু এদের পুরো মনুষ্যত্বের যে জয় সেটাকে দেখানো হয়েছে। এবং এখানে কিন্তু আমরা আরো দেখি যে নেড়ার পুরো গল্পটাতে নেড়া বর্ণনা করেছে এবং আমরা হচ্ছে সেখানে নেড়ার ছোটকালের জীবনের কাহিনী শুনতে পাই এবং বিলাসী গল্পে দেখতে পাই যে তারা কিভাবে জীবিকা নির্বাহ করছিল সাপুরে পেশা দিয়ে, সেই বিষয়গুলো দেখতে পাই যেগুলো আমরা কিন্তু উদ্দীপকে দেখতে পাই না। তো এইভাবেই তুমি কি করবা, তোমার মন্তব্যটা উপস্থাপন করবা। পারবা না পরীক্ষায় অ্যান্সার করতে? ম্যাডাম জি আই এম ব্যাক বাট লেট। হাসান হামিদি ম্যাডাম জি বলছে, ম্যাডাম স্যার জি আমাগো ক্লাস তো শেষ, আপনি এতক্ষণে আসছেন, ক্লাস তো শেষ আমাগো। পারবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমাদের কবে হচ্ছে? নেক্সট ক্লাস আমাদের কালকে হচ্ছে, ইনশাল্লাহ 6:30টায় নেওয়ার চেষ্টা করব এবং আমরা পদ প্রকরণ নিয়ে আলোচনা করব। আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া এগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাও আই ক্যান ভিজুয়ালাইজ দ্য হোল স্টোরি। রয়্যাল টিচার বলে, ও সামিউল থ্যাংক ইউ সো মাচ। আর এই গল্পটা কিন্তু অনেক সুন্দর, তাই না? গল্পটা অনেক অনেক সুন্দর এবং এই গল্পটা দেখবা পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্নও চলে আসবে।
ঠিক আছে? তার মানে তোমাদের আর কারো কোনো প্রশ্ন? আমাদের ক্লাস কিন্তু শেষ, আমরা বিলাসী শুট শেষ করে ফেলছি। আমাদের ক্লাস কিন্তু এক্সাম কবে? এই সপ্তাহে এক্সামটা নিব না, কারণ এই সপ্তাহে মাত্র একটা টপিক পড়া হয়েছে, যেহেতু গত সপ্তাহে আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি তোমাদের একটা ক্লাস নিতে পারি নাই। এবং ব্যাকরণের একটা ক্লাস হয়েছিল, রাইট? না, বিদ্রোহী কবিতাটা শুধু পড়াইছিলাম, বিদ্রোহী, আর আজকে হচ্ছে বিলাসী। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকের এক্সাম নিব না, আমরা নেক্সট উইকে এক্সাম নিব, কারণ অনেক একটু টপিকগুলো জমা হোক। বিদ্রোহী, দেন হচ্ছে আমরা বিলাসী পড়ছি, পথ প্রকরণ, 3টা টপিক মিলে নেক্সট উইকে আমরা এক্সামটা নিব, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ওকে, থ্যাংক ইউ। 2টা টপিকের উপর 30 মার্কের এক্সাম আমি অ্যাকচুয়ালি দিতে, তাহলে ইজি হয়ে যায়, প্রশ্নগুলো একটু সহজ সহজ হয়ে যাবে। আপু, সিকিউগুলোকে নিজের ভাষায় আনসার দিব নাকি বই যেভাবে আছে ওইভাবে? আচ্ছা ফাতিমা, ফাতিমা তো জোহরা, ফাতিমা তুমি হচ্ছে করবা, আমাদের ফার্স্ট যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছিল ওখানে অ্যাকচুয়ালি সৃজনশীল কিভাবে লিখবা, কিভাবে আনসার করবা এবং 10-এ 10 পাওয়ার যে ট্রিক্স, আমি সব কিছু একদম ব্যাখ্যা করে দিয়েছিলাম। তো আমার মনে হয় তোমরা হচ্ছে তোমাদের যাদের এটা নিয়ে প্রবলেম আছে, নতুন আসছো তোমরা যারা, অনেকেই জয়েন করছো এবং গত 2 দিনে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো তোমরা যারা নতুন আসছো তারা হচ্ছে এই কাজটা করবা। তোমরা ওরিয়েন্টেশন যে ক্লাসটা, ফার্স্ট ক্লাসটা, এটা কিন্তু ওয়েব অ্যাপে দেওয়া আছে, তোমরা এটা একটু করে ফেলবে, তাইলে তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্সামে ফার্স্ট হলে ম্যাডাম টি শার্ট গিফট দেয়? আচ্ছা জিহাদ, সেটা হচ্ছে তোমাদের যখন মেগা এক্সামগুলো নিব, অর্থাৎ মেগা এক্সামে তোমরা যারা ভালো করবে তাদের জন্য গিফট থাকবে। তো টি শার্ট দিতে পারি কিনা আমি জানি না, তো বাট আমি তোমাদেরকে গিফট দেওয়ার ট্রাই করব আমার সাধ্য মতে। ওকে, ঠিক আছে, তাহলে টাটা, আল্লাহ হাফিজ, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। আল্লাহু আকবার।